আচ্ছা তাহলে দেখো, চলো আজকে আমরা করবো হচ্ছে লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশন, আর এটা একটু জটিল টপিক। হ্যাঁ, সেই জন্য ভালো করে বুঝবা। প্রথমে আমি জিনিসটা এইভাবে শুরু করি যে মেন্ডেল যখন ডাইহাইব্রিড ক্রস করেছিল, মেন্ডেল যখন ডাইহাইব্রিড ক্রস করিয়েছিল তখন রাউন্ড ইয়েলো প্ল্যান্টের সাথে নাকি না রিঙ্কল গ্রিন প্ল্যান্টের ক্রস করালো। তারপরে আসলো F1 জেনারেশন, তারপরে আসলো F2 জেনারেশন, নাকি না? রাউন্ড ইয়েলোটা ছিল ডমিনেন্ট আর রিঙ্কল গ্রিনটা ছিল রিসিসিভ। তাতে করে F2 জেনারেশনে রাউন্ড ইয়েলো মানে প্যারেন্টাল ডমিনেন্ট পেয়েছিল সব থেকে বেশি 9টা, আর রিঙ্কল গ্রিন মানে প্যারেন্টাল রিসিসিভ পেয়েছিল সব থেকে কম মানে একটা। আর নিউ কম্বিনেশন মানে রাউন্ডের সাথে গ্রিন, তাই কি না, আর রিঙ্কলডের সাথে ইয়েলো, এগুলো পেয়েছিল তিনটা তিনটা করে, তাহলে দাঁড়ালো 9:3:3:1। কিন্তু এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যখন রাউন্ড আর রিঙ্কল মানে শেপের জিন আলাদা ক্রোমোজোমে, আর ইয়েলো আর গ্রিন মানে কালারের জিন আলাদা ক্রোমোজোমে। মানে জিনিসটা অনেকটা এইরকম যে মনে করো আমি বললাম এমন F1 জেনারেশনে কি ছিল, সবগুলো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এরকম ছিল, তাই না? সেখান থেকে আমরা এই 4 রকমের প্ল্যান্ট পেলাম। বুঝা যাচ্ছে তো? তো ক্যাপিটাল আর স্মল আর ভাবো, এই শেপের জিনগুলো ভাবো 1 নাম্বার ক্রোমোজোমে আছে। 1 নাম্বার ক্রোমোজোমে আছে ক্যাপিটাল আর, এই 1 নাম্বার ক্রোমোজোমে আছে স্মল আর। আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মানে কালারের জিনগুলো আছে মনে করো 2 নাম্বার ক্রোমোজোমে। এই 2 নাম্বার ক্রোমোজোমে আছে ক্যাপিটাল ওয়াই, এই 2 নাম্বার ক্রোমোজোমে আছে স্মল ওয়াই। আমরা জানি আমাদের বডিতে সবগুলো ক্রোমোজোম দুটো দুটো করে থাকে। একটা পাই বাবার থেকে, এক সেট পাই বাবার থেকে থ্রু স্পার্ম, এক সেট পাই মায়ের থেকে থ্রু ওভাম। কিন্তু যদি কেসটা এমন না হয়ে, যদি মনে করো কালার আর শেপের জিনগুলো আলাদা আলাদা ক্রোমোজোমে না থেকে যদি একই ক্রোমোজোমে থাকতো, মনে করো সবই 1 নাম্বার ক্রোমোজোমেই আছে, মানে এই ক্রোমোজোমেই ক্যাপিটাল ওয়াই আছে, আবার এই 1 নাম্বার ক্রোমোজোমে স্মল স্মল ওয়াইও আছে, তাই কি না? তাহলেও তো এটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দাঁড়ালো, ইয়েস অর নো? কিন্তু এখানে তফাৎটা কি, এখানে আমি সবগুলো মানে শেপের জিন আর কালারের জিন একই ক্রোমোজোমে রেখেছি, সবগুলো 1 নাম্বার ক্রোমোজোমেই রেখেছি। তখন কিন্তু দেখা গেল পরের সায়েন্টিস্টরা এই রেশিওতে পাচ্ছে না, মেন্ডেলের রেশিওতে পাচ্ছে না। তখন যে প্যারেন্টাল গুলো ছিল মানে রাউন্ড ইয়েলো, এগুলো প্যারেন্ট ছিল কি না, আর রিঙ্কল গ্রিন এটাও রিসেসিভ প্যারেন্ট ছিল, এগুলোই বেশি পাচ্ছিল। মনে করো রাউন্ড ইয়েলো পাচ্ছে মনে করো আমি বললাম 11টা, হ্যাঁ, রিঙ্কল গ্রিন পাচ্ছে মনে করো 3টা, হ্যাঁ, আর রাউন্ড গ্রিন মনে করো একটা, এখানে রিঙ্কল ইয়েলো একটা। মানে এগুলোই প্যারেন্টাল গুলোই বেশি পাচ্ছে, ডমিনেন্ট আরো বেশি পাচ্ছে, রিসেসিভ আর মানে যেটুকুনি পাওয়ার কথা ওয়ান তার থেকে বেশি পাচ্ছে, আর রাউন্ড গ্রিন আর রিঙ্কল ইয়েলোটা আবার কম হয়ে যাচ্ছে। তখন বলতে হবে যে তার মানে এই যে শেপের জিন রাউন্ড আর রিঙ্কল হোক যাই হোক না কেন, আর কালারের জিন হ্যাঁ একই ক্রোমোজোমে থাকলে বলা হয় ওটা লিঙ্ক হয়ে গেছে। কি হয়ে গেছে? লিঙ্ক মানে লিঙ্কেজ হয়ে গেছে। আর লিঙ্কেজ হলে তুমি এই রেশিও পাবা না, বুঝলা? লিঙ্কেজ হলে তুমি অন্য রকমের রেশিও পাবা, যেখানে দেখবা প্যারেন্টাল গুলো বেশি পাচ্ছ আর নিউ কম্বিনেশন মানে এই যে এগুলো তুমি কম পাচ্ছ, রিকম্বিনেশন কম পাচ্ছ। কি বোঝা গেল ব্যাপারটা? এটা এটা এক্সপেরিমেন্টটা করে দেখিয়েছিল হচ্ছে তোমার, এই যে দেখো, প্রথমে এটা মর্গ্যান করেছিল, মর্গ্যান কিছুটা করেছিল। ও কি নিয়েছিল, ও পি প্ল্যান্ট না, ও নিয়েছিল ড্রসোফিলা মাছি। হুম। তো ও দেখলো কি যে ড্রসোফিলা মাছির ইয়েলো বডি অনেক মানে বডির কালার ইয়েলো, চোখের কালার হচ্ছে হোয়াইট কালার ফিমেল, এরকম একটা ফিমেলের সাথে ব্রাউন বডি রেড আই এরকম একটা মেলের ক্রস করালো। বুঝা গেল? তো করে তারপরে F2 যখন রেশিও বের করলো, দেখছে কি এগুলো না 9:3:3:1 এর থেকে কি বলেছে
ডেভিয়েটেড ভেরি সিগনিফিকেন্টলি, মানে ওটার থেকে অনেকটাই আলাদা হলো। তো তখন মর্গ্যান তো এটার রিজনটা বলতে পারেনি, মর্গ্যান শুধু রেজাল্টটা করে দেখালো। পরবর্তীতে অন্য কিছু সায়েন্টিস্ট আসলো। এই যে দেখো, মর্গ্যান বললো কি যে এই ব্যাপারটা হচ্ছে লিঙ্কেজ। লিঙ্কেজ হচ্ছে মানে কি, ফিজিক্যাল অ্যাসোসিয়েশন অর লিঙ্কেজ অফ টু জিনস, মানে দুটো জিন একই ক্রোমোজোমে থাকাতে ওরা লিঙ্ক হয়ে গেছে। আর লিঙ্কেজের অপোজিট হওয়াটাকে রিকম্বিনেশন বলে। লিঙ্কেজের অপোজিট হওয়াটাকে কি বলে? রিকম্বিনেশন। মানে লিঙ্কেজ মানে প্যারেন্টাল কম্বিনেশনই শো করবে, আর রিকম্বিনেশন মানে নন প্যারেন্টাল কম্বিনেশন শো করবে। তো পরে অন্য কিছু সায়েন্টিস্টরা আসলো, যেমন এখানে তোমরা হচ্ছে তোমরা এখান থেকে একটা ব্র্যাকেট করো, মর্গ্যান এন্ড হিজ গ্রুপ ফাউন্ড দ্যাট এই যে ক্রোমোজোম গুলো, জিন গুলো কি বলেছে, সেম ক্রোমোজোমে থাকে। ঠিক আছে, তাহলে আমি জিনিসটা করে দেখাই। এই যে দেখো, তুমি একটু মনে রাখো, ইয়েলো বডি হোয়াইট আই ফিমেলের সাথে ব্রাউন বডি রেড আই মেল। দেখো, ফিমেল ইয়েলো বডি হোয়াইট আই, আর মেলটা কিরকম, ব্রাউন বডি রেড আই। এইবার তোমাকে এই ক্রসটা করার সময় এটাও মনে রাখতে হবে যে এই যে জিনগুলো, এই জিনগুলো সেক্স ক্রোমোজোমে থাকে, মানে এক্স ক্রোমোজোমে থাকে, ওয়াই ক্রোমোজোমে থাকে না। এটা মনে রাখতে হবে। মর্গ্যান and his group knew that the genes were located on the X chromosomes। ঠিক আছে, তাহলে তোমার ড্রসোফিলা মাছিরও না মেল ফিমেল মানুষের মতনই হয়, মানে ফিমেলরা হয় এক্স এক্স, বুঝলো তো, আর মেলরা হয় এক্স ওয়াই। তো তোমাকে শুধু এক্স ক্রোমোজোম গুলো নিয়ে ভাবতে হবে, এক্স ক্রোমোজোম নিয়ে ভাবতে হবে, ওয়াই ক্রোমোজোমের মধ্যে জিন থাকে না। তাহলে ভাবো এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম, ভাবো এটা একটা এক্স ক্রোমোজোম, এটা আর একটা এক্স ক্রোমোজোম। ঠিক আছে, এটা হচ্ছে ফিমেলটার বলছি। এবার এর মধ্যে ইয়েলো বডিটাকে তুমি ডমিনেন্ট ভাবো। ডমিনেন্ট ভাবলে আমাকে ক্যাপিটাল ওয়াই নিতে হবে, বুঝা গেল? তাহলে এখানে একটা এই ক্রোমোজোমে একটা ক্যাপিটাল ওয়াই, এই ক্রোমোজোমে একটা ক্যাপিটাল ওয়াই রাখলাম। আর মেল যদি হয় তাহলে একটা যদি এক্স হয় আর একটাকে ওয়াই নিতে হবে, হ্যাঁ কি না? এবার মেলটার হচ্ছে ব্রাউন বডি, এবার ব্রাউন বডিটাকে তুমি রিসিসিভ ধরে চলো, তাহলে ইয়েলোটা যদি ক্যাপিটাল ওয়াই হয় তাহলে ব্রাউন বডি কি হবে, স্মল ওয়াই। তাহলে স্মল ওয়াই এই একটা ক্রোমোজোমেই আছে, এক্স ক্রোমোজোমে ভাবো স্মল ওয়াই আছে। এবার চলে আসি আই কালার। যদি আমি হোয়াইট আইটাকে ডমিনেন্ট ধরে চলি, তাহলে ক্যাপিটাল ডব্লু থাকি না? তাহলে একটা ক্যাপিটাল ডব্লু রাখলাম এই এক্স ক্রোমোজোমে, আর একটা ক্যাপিটাল ডব্লু রাখলাম এই ক্রোমোজোমে। তাহলে রেড আইটাকে আমি যদি রিসেসিভ ধরে চলি, তাহলে রেড আইটাকে আমি স্মল ডব্লু ভাববো, হ্যাঁ কি না? তাহলে এই একটা স্মল ডব্লু রাখলাম এই এক্স ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোমে কিন্তু থাকবে না। তাহলে এর থেকে ক্রস করালে এটা ছিল প্যারেন্টাল জেনারেশন, কি লিখে দিলাম। এখান থেকে তুমি পাবা F1 জেনারেশন, যা পাবা পাবা। তারপরে তুমি পাবা হচ্ছে F2 জেনারেশন। এবার F2 জেনারেশনে তুমি আগে প্যারেন্টাল ইয়েগুলো দেখো। ইয়েলো বডির সাথে হোয়াইট আই, হ্যাঁ কি না? ইয়েলো বডির সাথে হোয়াইট আই, এটা ছিল প্যারেন্টাল ডমিনেন্ট। আর ব্রাউন বডির সাথে রেড আই, এটা ছিল প্যারেন্টাল রিসেসিভ। আর নিউ কম্বিনেশন কি হওয়ার কথা, ইয়েলো বডির সাথে রেড আই আর ব্রাউন বডির সাথে হোয়াইট আই, এটা হওয়ার কথা, তাই তো? তাহলে এই মেন্ডেলের মেন্ডেলের ফর্মুলা অনুযায়ী এটা রেশিও হওয়া উচিত 9:3:3:1। কিন্তু মর্গ্যান দেখলো কি কোনোভাবেই এটা মিলছে না। মর্গ্যান দেখলো কি প্যারেন্টাল ডমিনেন্ট এটা অনেক বেশি পাচ্ছে, ভাবো এটা পাচ্ছে 11টা, প্যারেন্টাল রিসিসিভ একটা না তার থেকেও বেশি পাচ্ছে, ভাবো 3টা। বুঝলা? আর নিউ কম্বিনেশনকে কি বলবো বলো তো?
এখনই শিখালাম নিউ কম্বিনেশনকে কি বলে, রিকম্বিনেশন। যেগুলো প্যারেন্টাল কম্বিনেশন না, সেগুলো তিনটা তিনটা করে না পেয়ে অনেক কম পাচ্ছে, একটা একটা বা পাচ্ছেই না। তার মানে তখনই মর্গ্যান বলল, তার মানে হচ্ছে এই যে ইয়েলো, ইয়েলো, ইয়েলোটা হচ্ছে বডি কালার, ইয়েলোটা হচ্ছে বডি কালার, হ্যাঁ। আর হোয়াইট, হোয়াইট আই, এটা হচ্ছে আই কালার। এটা কি কালার? আই কালার। দুটো কি বললো, সেম ক্রোমোজোমে আছে, বুঝলা? সেই জন্য এগুলো লিঙ্ক হয়ে গেছে, এগুলো কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। তো ডিস লিঙ্ক, স্যার যদি লিঙ্ক হয়ে যায় তাহলে রিকম্বিনেশনটা পেলো কি করে আবার? তাহলে তো শুধু ইয়েলো বডি হোয়াইট আই আর ব্রাউন বডি রেড আই পাওয়ার কথা ছিল, রিকম্বিনেশন তো একটাও পাওয়ার কথা ছিল না। তাও তো পাচ্ছে, একটা দুটা জিরোটা যাই একটা হলেও তো পাচ্ছে, সেটা আবার পেলো কি করে? তখন ওখান থেকে আসলো রিকম্বিনেশনের থিওরি, এটা হয়ে গেল লিঙ্কেজের থিওরি, বুঝলো তো? এটা আসলো লিঙ্কেজের থিওরি। এবার আমি বলি রিকম্বিনেশনের থিওরি। রিকম্বিনেশনের থিওরিটা লুকিয়ে আছে, হ্যাঁ, ক্রসিং ওভার বলে একটা জিনিস হয় তার মধ্যে। কি বললাম? ক্রসিং ওভার বলে একটা জিনিস হয়। জিনিসটা এইভাবে দেখো, মনে করো একটা ফিমেল, ওই ফিমেলের এই ফিমেলটা মনে করো হেটেরোজাইগাস। তো ওর মনে করো এটা একটা ক্রোমোজোম, এক ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম। এখানে মনে করো আছে ক্যাপিটাল ওয়াই, এখানে আছে মনে করো স্মল ওয়াই, এখানে আছে মনে করো ক্যাপিটাল আর, এখানে আছে মনে করো স্মল আর। আর তো না, আমরা হোয়াইট দিয়ে করছি, তার মানে ডব্লু দিয়ে করবো, তাই তো? তাহলে একটাতে ভাবো ক্যাপিটাল ডব্লু, একটা মনে করো স্মল ডব্লু। মনে করো এই ফিমেলটা হেটেরোজাইগাস, মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ডব্লু স্মল ডব্লু, তাই তো? এবার হিসাব মতো কি, যদি 50% গ্যামেট বানায়, মনে করো গ্যামেট, গ্যামেট যখন বানাবে 50% গ্যামেটে এই ক্রোমোজোমটা যাওয়ার কথা, হ্যাঁ কি না? এই ক্রোমোজোমে ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লু আছে, হ্যাঁ কি না? আর বাকি 50%-এ এই ক্রোমোজোমটা যাওয়ার কথা, এই যে এটা যাওয়ার কথা। এই ক্রোমোজোমে কি আছে, স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লু আছে, স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লু আছে, বুঝলো তো? তার মানে ক্যাপিটাল ওয়াই এর সাথে, মানে ওয়াই এর সাথে ডব্লু কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। কিন্তু তবুও কি হয়, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লু, কিন্তু তবুও হচ্ছে কি, কিছু কিছু জায়গায় ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ডব্লু আর স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লু পাচ্ছে। কিছু কিছু হচ্ছে, মানে কম হলেও হচ্ছে, বুঝলা তো? কম মানে কি এখানে, মানে 11টা 3টা বাদ দিলে একটা হলেও হচ্ছে, বুঝলা তো, নতুন গ্যামেট। ওটা স্যার আবার কিভাবে হচ্ছে? ওটা হচ্ছে তোমার যখন গ্যামেটোজেনেসিস হয়, এইরকম কেসে লিঙ্কেজ হলেও ভালো কথা, গ্যামেটোজেনেসিস হওয়ার পরেও অনেক সময় হয় কি, আমি এটাকে না ব্লু কালারের উপরে দিই, এখানে স্মল ওয়াই এখানে স্মল ডব্লিউ, এটাকে ব্লু কালার। হয় কি যে দুটো পাশাপাশি থাকা ক্রোমোজোম, ক্রোমোজোম গুলো তো প্রথমে এরকম হয়ে যাবে, ক্রোমোজোম গুলো প্রথমে এরকম হয়ে যাবে, এরকম হওয়া কি বলো, কি বলে, কি ক্রোমাটিড বলে, সিস্টার ক্রোমাটিড হবে। এবার দেখো সিস্টার ক্রোমাটিডে কি হয়, এই ক্রোমাটিডে যা জিন সেটা এখানে ডুপ্লিকেট হয়। এখানে কি ছিল, ক্যাপিটাল ওয়াই ছিল, আর নিচে কি ছিল, ক্যাপিটাল ডব্লিউ ছিল, তাই তো? তাহলে যদি এটারই আর একটা ক্রোমাটিড তৈরি হয়, তাহলে এখানেও ক্যাপিটাল ওয়াই যাবে আর এখানেও ক্যাপিটাল ডব্লিউ থাকবে, তাই কি না? অন দি আদার হ্যান্ড ব্লু কালারের ক্রোমোজোমে কোন কোন জিন ছিল, স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউ ছিল, হ্যাঁ কি না? ওটার সিস্টার ক্রোমাটিডেও কোন জিন থাকবে, স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউ থাকবে। এবার কি হয়, গেমেট তৈরি করার আগে এরা একটা দারুণ জিনিস করে, কি করে, জিনিসটা হচ্ছে এইরকম দেখতে হয়, দেখো। এই যে দেখো, দুটো হোমোলোগাস ক্রোমোজোম, মানে দুটো মনে করো দুটোই 1 নাম্বার ক্রোমোজোম পাশাপাশি আসবে, নিজেদের মধ্যে ক্রোমাটিডের মধ্যে এক্সচেঞ্জ করাবে, বুঝলা? এই ঘটনাটাকে বলে ক্রসিং ওভার। তাহলে যদি করে দেখো তো, এই ক্রোমাটিডটা ইনট্যাক্ট আছে, ইয়েস অর নো? এইটা তো ইনট্যাক্ট আছে, মানে এখানে ক্যাপিটাল ওয়াই থাকবে, এখানে ক্যাপিটাল ডব্লিউ থাকবে।
এইখানে এই লাল ক্রোমাটিডে ক্যাপিটাল ওয়াই ছিল, আর নিচের দিকে ক্যাপিটাল ডব্লু ছিল, তাই তো? আর এই জায়গাটায় ছিল স্মল ওয়াই স্মল ডব্লু, হ্যাঁ কি না? তাহলে এইখানেও থাকবে স্মল ওয়াই আর স্মল ডব্লু। কিন্তু যখন ওরা নিজেদের মধ্যে পার্ট এক্সচেঞ্জ করে ফেলবে, এরকম ভাবে একটা এক্স শেপের একটা জিনিস তৈরি করে, এটাকে বলে কায়াজমা। কায়াজমা করার পরে একটা এনজাইম দিয়ে এই পার্টস গুলোর এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হওয়ার পরে দেখো তো জিনিসটা এরকম দেখতে লাগবে না? কি বোঝা গেল? ব্লু পার্টটা চলে গেল রেড ক্রোমোজোমে, রেড পার্টটা চলে গেল ব্লু ক্রোমোজোমে। গেলে তাহলে এখন কি হবে? এই যে এবার এইদিকে দেখো, এই ওয়াই আর এই ক্যাপিটাল ডব্লিউ আর ক্যাপিটাল ওয়াই তো ইনট্যাক্ট থাকলো এই দিকে, কি না? কিন্তু এখানে কি ঢুকে গেল? স্মল ওয়াইটা ঢুকে গেল এখানে, ইয়েস অর নো? আর নিচে কি ছিল? নিচে ছিল ক্যাপিটাল ডব্লিউ। নিচে কি ছিল? ক্যাপিটাল ডব্লিউই ছিল। আবার ওইদিকে কি হয়ে গেল? ওইদিকে ক্যাপিটাল ওয়াইটা ছিল, এই হ্যাঁ কি না? এই জায়গাটায় কি ছিল? লালের মধ্যে কি ছিল? ক্যাপিটাল ওয়াই। কিন্তু নিচের দিকে কি ছিল? নিচের দিকে ছিল স্মল ডব্লু, ইয়েস অর নো? আর এই দিকেরটা তো ইনট্যাক্ট আছে, এইদিকে স্মল ওয়াই আর এইদিকে স্মল ডব্লু। কি বোঝা গেল? এই দিকেরটা ইনট্যাক্ট থাকলো। তো এখান থেকে যখন মিওসিস হয়ে যখন চারটা গ্যামেট বানাবে, তাহলে দেখো তো এই যে সিস্টার ক্রোমাটিড গুলো স্প্লিট হয়ে যাবে। ভাবো, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, প্রত্যেকটা গ্যামেটে একটা করে সিস্টার ক্রোমাটিড যাবে। এই যে দেখো, দেখো তাহলে দাঁড়ালো কি? এই ক্রোমোসোমটাতে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ডব্লিউ, হ্যাঁ কি না? কিন্তু এখানে কি চলে আসলো? স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লিউ। এখানে আবার কি আসলো? ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ডব্লিউ, হ্যাঁ কি না? আর এখানে আসলো স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউ। তাহলে বানালো তো চার রকমের গেমেট। যেরকম আমরা শিখেছিলাম ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখান থেকে যেরকম চার রকমের গ্যামেট হয় লগ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অনুযায়ী, একই না? ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, আর ক্যাপিটাল স্মল আর এর সাথে স্মল ওয়াই। সেরকমও এখানে বানালো, কিন্তু ওখানে কি ছিল? এখানে জিনগুলো আলাদা আলাদা ক্রোমোজোমে ছিল, আর জিন আলাদা ক্রোমোজোমে, ওয়াই জিন আলাদা ক্রোমোজোমে। কিন্তু এখানে কি শিখালাম? আর জিন আর ওয়াই জিন একই ক্রোমোজোমে, একই ক্রোমোজোমে আছে, তাও ওরা বানালো। কেন বানালো স্যার? কারণ দেখো, এখানে ওয়াই আর ডব্লিউর মাঝে অনেকটা ডিস্টেন্স আছে, ইয়েস অর নো? ডিস্টেন্স থাকার জন্য ক্রসিং ওভার করার চান্স পাচ্ছে, করে এই যে এই এক্সচেঞ্জ ব্যাপারটা হচ্ছে, ওয়াইটা এইটা এইদিকে, এটা এইদিকে, আর এইটা এইদিকে, এটা এইদিকে বসে চার রকমের গ্যামেট বানানোর চান্সেসটা পাচ্ছে এখানে। কিন্তু যদি স্যার ডিস্টেন্সটা যদি আরো কম হতো, ডিস্টেন্সটা যদি অনেক কম হতো, তাহলে কি হতো দেখো তো? যদি যদি ভাবো ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ, আর ক্যাপিটাল ডব্লিউর মধ্যে ডিস্টেন্সটা খুবই কম, ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল ডব্লিউর মধ্যে ডিস্টেন্সটা খুবই কম, তাহলে এইদিকে স্মল ওয়াই আর স্মল ডব্লিউর মধ্যেও ডিস্টেন্সটা কম হয়ে যাবে না? হবে তো? হলে তখন কি হবে স্যার? তখন যদি ক্রসিং ওভার হয়, দেখো তো, তখন যদি ক্রসিং ওভার হয়ও, এই যে দেখো, তখন যদি ক্রসিং ওভার হয়ও, তাও দেখো তো ক্যাপিটাল ওয়াই এর সাথে এইদিকে, সরি, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লিউই থাকছে, হ্যাঁ কি না? এইদিকেও তো ক্যাপিটাল ওয়াই এর সাথে কি ক্যাপিটাল ডব্লিউই থাকছে, কোথায় আলাদা কি হলো?
কারণ ক্রসিং ওভার হওয়ার জন্য যতটা জায়গা দরকার ততটা গ্যাপ নাই। আর এখানে স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউই থাকলো, আর এই দিকের ক্রোমাটিডে ক্রসিং ওভার হলো, কিন্তু তাও দেখো স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউই থাকলো। বুঝা গেল? তাহলে এরা তোমার যদি ইয়ে করেও নেয়, এক্সচেঞ্জ পার্ট যদি এক্সচেঞ্জ করেও নেয়, যদি পার্ট এক্সচেঞ্জ করেও নেয়, তাও দেখো ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লিউ, হ্যাঁ কি না? এইদিকেও ক্যাপিটাল, লাল কালারটা দেখবা, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লিউ, আর এইদিকে স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউ, আর এইদিকেও স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউই থাকলো। তাহলে এখান থেকে যদি চারটা গ্যামেট বানায় নেয়ও, 1 2 3 4, চারটা গ্যামেটে এই সিস্টার ক্রোমাটিড গুলো স্প্লিট হয়ে হয়ে চলে যাবে, হ্যাঁ কি না? তাহলে দেখো তো, দেখো তো কেউ কি সেপারেট হচ্ছে? এইখানে দেখো এই ক্রোমাটিডটা ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লিউই থাকলো। এবার এইটা দেখো তো কি হচ্ছে, স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউই থাকলো। এবার এইটা দেখো তো, এই যে এই ক্রোমাটিডটা ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লিউই থাকলো, আর এই ক্রোমাটিডটা দেখো স্মল ওয়াই এর সাথে স্মল ডব্লিউই থাকলো। তাহলে আগে যে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল ডব্লিউ আর ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ডব্লিউ, ওরকম নতুন গ্যামেট এখানে একটাও তৈরি হলো না। কি বুঝলা তো? তাহলে ডিসটেন্স যদি কম হয় তাহলে লিঙ্কেজটা অনেক স্ট্রং হয়। ডিসটেন্সটা যদি কম হয় তাহলে বলে স্ট্রং লিঙ্কেজ। ওরা জেনারেশন বাই জেনারেশন ইয়েলো বডির সাথে হোয়াইট আই থাকবে, আর রেড বডির সাথে ব্রাউন বডির সাথে রেড আই থাকবে। জেনারেশন বাই জেনারেশন নতুন কম্বিনেশন তৈরি হবে না। এটাকে কি বলে? স্ট্রং লিঙ্কেজ। স্ট্রং লিঙ্কেজ কখন হয়? যখন ডিসটেন্সটা কম হয়, তাই তো? তখন ডিসটেন্সটা কম হয়। আর যদি ডিসটেন্সটা বেশি হয় তাহলে এটাকে বলে উইক লিঙ্কেজ। এটাকে উইক লিঙ্কেজ বলে। একই ক্রোমোজোমে আছে তাই লিঙ্কেজ একটু শো করবে, কিন্তু উইক। তার মানে এখানে নতুন কম্বিনেশন তৈরি হওয়ার চান্সেস আছে, ইয়েস অর নো? মানে ব্রাউন বডির সাথে হোয়াইট আই আর ইয়েলো বডির সাথে রেড আই হওয়ার চান্স আছে। তাই এটাকে বলে উইক লিঙ্কেজ। আর উইক লিঙ্কেজটা কখন হয়? যখন ডিসটেন্সটা মোর হয়। হ্যাঁ, মোর ডিসটেন্স। মোর ডিসটেন্স। তাই এটা কিন্তু, এটাও কিন্তু লাগবে। তো ব্যাপারটা বুঝলে তো? লিঙ্কেজটা কিন্তু একটু কমপ্লেক্স ব্যাপার। হ্যাঁ, শুরু কোথা থেকে করলাম? যখন দুটো আলাদা জিন একই ক্রোমোজোমে থাকে সেটার উপরে ডিপেন্ড করে লিঙ্কেজ। এবার যদি ডিসটেন্সটা বেশি হয় তাহলে ক্রসিং ওভার হয়ে নতুন কম্বিনেশনের বানাবে, কিন্তু যদি ডিসটেন্সটা অনেক কম হয় তাহলে দেখো জেনারেশন বাই জেনারেশন প্যারেন্টাল কম্বিনেশনই চলতে থাকবে। বুঝলে তো? দেখো এখানে লেখা আছে যে মর্গ্যান, এখানে বললো যে মর্গ্যান দেখলো কি, যে মর্গ্যান দেখলো কি হচ্ছে এইদিকে, হ্যাঁ, হোয়াইট আই, এই যে দেখো হোয়াইট আই, বুঝলা, আর ইয়েলো বডি। হোয়াইট আই আর ইয়েলো বডি যদি হয় একই ক্রোমোজোমে তাহলে দেখা গেল টাইট লিঙ্কেজ। এখানে দেখো, দেখো এইদিকে দেখো রিকম্বিনেশন মাত্র 1.3% হচ্ছে, মানে নতুন কম্বিনেশন হচ্ছেই না। কারণ কি? ইয়েলো বডি আর হোয়াইট আই এর মধ্যে ডিসটেন্সটা খুবই কম, বুঝলা তো? ক্রসিং ওভার মাঝে মাঝে হয়তো একটু গ্যাপ পেলে হয়তো করবে ক্রসিং ওভারটা, বুঝলে তো? একটু যদি চান্স পায় কখনো কখনো হলেও হতে পারে। কিন্তু অন্যদিকে যদি আমি আই কালার মানে হোয়াইট আই এর সাথে আমি যদি উইং এর সাইজ নিই, মিনিয়েচার উইং, মানে উইং এর সাইজ, এটা অন্য জিন, তখন দেখা যাচ্ছে ওদের রিকম্বিনেশন হচ্ছে অনেক বেশি, 37.2%। তাহলে প্যারেন্টাল কম্বিনেশন হচ্ছে মোটামুটি 72.8%। বুঝলা কিনা? তার মানে এখানে রিকম্বিনেশন অনেক বেশি হচ্ছে, মানে নতুন জিন তৈরি, নতুন কম্বিনেশন তৈরি হচ্ছে। তার মানে এখানে বলো তো
হোয়াইট আই আর মিনিয়েচার উইং এর যে ডিস্টেন্সটা ওটা কম না বেশি? বেশি। তাই তো এখানে নতুন কম্বিনেশন তৈরি হলো, একই না? তাহলে এই ব্যাপারটাও আছে যে সাম জিনস ওয়ার ভেরি টাইটলি লিঙ্ক, ভেরি মানে কি ভেরি লো রিকম্বিনেশন, while others are loosely linked মানে শো হায়ার রিকম্বিনেশন। ঠিক আছে তো? তাহলে এটা এখান থেকে তোমরা এত অব্দি একটা পড়বা। তারপরে আসলো হচ্ছে, হ্যাঁ এইটার ব্যাপারটা তোমাদেরকে আগে এই ছবিটা দেখে আগে বুঝাই দিই। হ্যাঁ, তুমি আগে প্রথমে ক্রস এ আর ক্রস বি এই দুটা দেখো। তুমি এখানে দেখবা এই যে ইয়েলো হচ্ছে বডি, বুঝলো তো? এই যে ইয়েলো বডি আর হোয়াইট হচ্ছে কি বলতো? আই। হোয়াইট হচ্ছে কি বলতো? আই। তাহলে এখানে তাহলে ইয়েলো বডিটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই দিয়ে আর হোয়াইট আইটা হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ দিয়ে। তাহলে আর যদি অন্যটা স্মল ওয়াই আর স্মল ডব্লিউ দিয়ে না লিখে ওয়াই এর উপরে প্লাস লিখেছে, তার মানে ওটা ব্রাউন বডি, বুঝলো তো? ওটা কি ব্রাউন বডি। আর ডব্লিউ প্লাস মানে কি আই? রেড আই। বুঝা গেল এবার? তো এইটা হচ্ছে দেখো ফিমেল, এটা কিন্তু ফিমেল, এই দিকেরটা কিন্তু ফিমেল, তার মানে দুটাই এক্স এক্স, বুঝলা তো? কিন্তু এটা মেল মানে একটা এক্স আর একটা কি বলতো? ওয়াই। তো ছেলেটাকে ওয়াইল্ড টাইপ নাম নাম দিয়েছে, মানে ব্রাউন বডি রেড আই বলে ওটাকে ওয়াইল্ড টাইপ। তো F1 জেনারেশন যা হয়েছে হয়েছে, তোমার অত দেখতে হবে না। তুমি ডাইরেক্ট F2 জেনারেশনে চলে আসো তো। তুমি F2 জেনারেশনে এখানে যা আছে আছে। হ্যাঁ, তোমাকে এগুলো আঁকাতেও হবে না, তোমাকে ছবিটা তুলে কোয়েশ্চেনে দিয়ে দিবি, তুমি খালি এখানে পার্সেন্টেজ দেখো। প্যারেন্টাল পার্সেন্টেজ 98.7% আর নতুন কম্বিনেশন মাত্র 1.73%। তাহলে বলো স্ট্রং লিঙ্কেজ না লুজ লিঙ্কেজ? স্ট্রং লিঙ্কেজ, কারণ এখানে প্যারেন্টটাই বেশি, মানে তোমার হচ্ছে হোয়াইটের সাথে সবসময় হোয়াইট বডির সাথে সবসময় ইয়েলো, ইয়েলো বডির সাথে সবসময় হোয়াইট আই দেখা যাচ্ছে, বুঝা গেল? আর ব্রাউন আই, ব্রাউন বডি, ব্রাউন বডির সাথে রেড আই বেশি দেখা যাচ্ছে। নতুন কম্বিনেশন খুবই কম হচ্ছে। নতুন কম্বিনেশন কম হচ্ছে। এবার দেখো তো এই দুটার মধ্যে ডিস্টেন্সও কত কম, হ্যাঁ কি না? আমি কি শিখালাম? ডিস্টেন্স কম হলে স্ট্রং লিঙ্কেজ, রিকম ক্রসিং ওভার হওয়ার জায়গা পাচ্ছে না। কিন্তু এবার ক্রস বি দেখো তো, এখানে হোয়াইট মানে হোয়াইট বডি, বুঝলা তো? আর মিনিয়েচার মানে মিনিয়েচার উইং, উইং এর সাইজটা। তাহলে ওয়াইল্ড টাইপ যেটা মেল, ডব্লিউ প্লাস মানে হচ্ছে তোমার ব্রাউন বডি, ব্রাউন বডি। আর এম প্লাস তার মানে ওটা হচ্ছে লং উইং, মিনিয়েচার উইং এর অপোজিট হচ্ছে কি বলতো? লং উইং, মানে ডানাগুলো একটু বড় বড় হবে। এইখানে দেখো তো এই দুটা জিনের মধ্যে ডিস্টেন্স কম না বেশি আগেরটার তুলনায়? বেশি। তাহলে বেশি হলে এখানে দেখো তো ক্রসিং ওভার হওয়ার একটা চান্স আছে, ইয়েস অর নো? মানে এখানে ডব্লুর সাথে এমও থাকতে পারে, আবার তোমার ডব্লুর সাথে এম প্লাসও থাকতে পারে, ইয়েস অর নো? ডব্লুর সাথে এম প্লাসও থাকতে পারে, যাই হোক। তারপরে হচ্ছে তোমার ডব্লু প্লাসের এম এর সাথে ডব্লু প্লাসও থাকতে পারে, আবার তোমার হচ্ছে ডব্লু প্লাসের সাথে এম প্লাসও থাকতে পারে, মানে পসিবল যত রকমের গ্যামেট বানানো যায় সব রকমই থাকবে, কারণ এখানে কি হচ্ছে? ক্রসিং ওভার হওয়ার একটা জায়গা পাচ্ছে যেহেতু ডিস্টেন্সটা বেশি। বলে দেখো তো এবার F1 বাদ দাও, F2 তে আসো। F2 ছবিগুলোও বাদ দাও, তুমি কম্বিনেশন গিয়ে দেখো, পার্সেন্টেজ দেখো, রিকম্বিনেশন দেখো সিগনিফিকেন্টলি আগেরটার থেকে অনেক হাই, ইয়েস অর নো? আর প্যারেন্টাল কম্বিনেশন হচ্ছে, ওরা তো হাই হবেই, কিন্তু এটার রিকম্বিনেশনের পার্সেন্টেজের থেকে দেখো এর রিকম্বিনেশনের পার্সেন্টেজ অনেক হাই। তার মানে ওখানে নতুন গ্যামেট তৈরি হচ্ছে। তাহলে বলো এখানে এটা লুজ লিঙ্কেজ না স্ট্রং লিঙ্কেজ? এটা লুজ লিঙ্কেজ, ডিস্টেন্সটা অনেক বেশি, মাঝে মাঝে আলাদা হয়ে যাচ্ছে। বুঝা গেল তো? তোমাকে এই ছবিটা দেবে আর এই পার্সেন্টেজ গুলো দেবে। এই পার্সেন্টেজ গুলো যদি না দেওয়া থাকে তাও কিন্তু তোমরা কমপ্লেন করতে পারবা না যে এটা বইয়ের বাইরে। কেন কমপ্লেন করতে পারবা না? তার কারণ হচ্ছে ওটা আগেও দেওয়া আছে, এই যে দেখো এই পার্সেন্টেজ গুলো এই প্যারাগ্রাফেও দেওয়া আছে। এখানে বলেছে কি যে এই যে যদি হোয়াইট আই আর ইয়েলো বডি মানে আই কালারের সাথে বডি কালার নেই, তাহলে তুমি রিকম্বিনেশন পাচ্ছ 1.3%।
তাহলে হিসাব করে নাও প্যারেন্টাল কম্বিনেশন কত পাবা, 100 থেকে মাইনাস করো 98.7% এরকম পাবা। কিন্তু যদি তুমি আই কালারের সাথে তুমি যদি মিনিয়েচার উইং মানে হচ্ছে উইং এর লেন্থটা নাও, তাহলে ওখানে রিকম্বিনেশনের পার্সেন্টেজ দেওয়া আছে 37.2%। তাহলে প্যারেন্টাল কম্বিনেশন কত হবে, 92.8% হবে। কি বলা আছে তো? তাহলে এইরকম করে তুমি পার্সেন্টেজ দেখে, হ্যাঁ, পরবর্তীতে ওই মর্গ্যানেরই একজন স্টুডেন্ট যার নাম হচ্ছে অ্যালফ্রেড স্টুয়ার্ট ভ্যান, সে দারুণ একটা জিনিস করেছিল, সে জেনেটিক ম্যাপিং করে করা শিখিয়েছিল, যার উপরে বেস করে আজকে হিউম্যান জিনোম প্রজেক্ট হচ্ছে। হিউম্যান জিনোম প্রজেক্ট এখনো কন্টিনিউ হচ্ছে, ভাবো কি দারুণ ব্যাপার। হ্যাঁ, এখান থেকে এত অব্দি তোমরা এত অব্দি পড়বা, এই যে হিউম্যান জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট হচ্ছে এখন। জেনেটিক ম্যাপিং কি স্যার জিনিসটা? হ্যাঁ, আমি তোমাকে বললাম এ বি সি তিনটা জিন আছে, ঠিক আছে। আমি তোমাকে বললাম এ বি রিকম্বিনেশনের পার্সেন্টেজ হচ্ছে, এ বি রিকম্বিনেশনের পার্সেন্টেজ হচ্ছে তোমার, আমি বললাম 40%, বুঝলা। আর এ সি রিকম্বিনেশনের পার্সেন্টেজ হচ্ছে, আমি তোমাকে বললাম 7%। বুঝা গেল? তাহলে তুমি এগুলা সবগুলো একই ক্রোমোজোমে আছে। এবার তোমাকে সাজাতে বললো এ মানে কোনটা আগে কোনটা পরে হবে, এ বি সি কোনটার সিকোয়েন্সটা কি হবে। দেখো এ আর বি এর রিকম্বিনেশন অনেক হাই, তার মানে এ জিন আর বি জিনের মধ্যে অনেক ডিসটেন্স থাকবে, ইয়েস অর নো? এখনই তো শিখালাম লুজ লিঙ্কেজ। কিন্তু এ আর সি এর মধ্যে দেখো রিকম্বিনেশনের পার্সেন্টেজ কম, তার মানে এ আর সি এর মধ্যে ডিসটেন্সটা অনেক কম হবে, ইয়েস অর নো? তাহলে ক্রোনোলজিক্যালি সাজালে কি হচ্ছে, এর পরে সি হচ্ছে, তারপরে বি হচ্ছে। এরকম ভাবে আমরাও আমাদের মানে মানুষেরও জিন গুলোকে ম্যাপিং করতে পারি, কোন জিন কোন ক্রোমোজোমে তারপরে কে আছে। বুঝলা তো? তাহলে এটা হচ্ছে কে করেছিল, এটা করেছিল হচ্ছে অ্যালফ্রেড স্টুয়ার্ট ভ্যান্ট। তাহলে লিঙ্কেজ আর রিকম্বিনেশন পারবা তো? হুম। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে আমাদের কি আছে, পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে তোমার, আমি মেন্ডেলের যেমন ধরো টল মানে হাইটের, হ্যাঁ, মেন্ডেল যে পি প্ল্যান্টের হাইট নিয়েছিল, হাইটের কটা জিন ছিল, দুটা, ক্যাপিটাল টি স্মল টি। তোমার সিডের শেপের যে জিন নিয়েছিল, সিডের শেপের জিন যে নিয়েছিল সেটার কটা টাইপ ছিল, দুটা, ক্যাপিটাল আর স্মল আর রাউন্ড আর রিঙ্কল। কিন্তু ব্যাপারটা কি, মানুষের ব্লাড গ্রুপ, মানুষের ব্লাড গ্রুপ তারপরে হচ্ছে মানুষের স্কিন কালার, এগুলো দুটো জিন দিয়ে না, তিনটা জিন দিয়ে হয়। কটা জিন দিয়ে? তিনটা জিন দিয়ে। যেমন ব্লাড গ্রুপের তোমাদেরকে শিখিয়েছি আই এ, আই বি আর স্মল আই, তাই কি না, তিন, মোর দেন টু জিন। স্কিন কালারেরও তিন রকমের জিন হয়, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এরকম। তাহলে যদি মোর দ্যান টু জিন দিয়ে কোনো ক্যারেক্টার ডিটারমাইন হয়, তাহলে বলে পলিজেনিক ইনহেরিটেন্স। পলি মানে কি, মেনি, পলি মানে মেনি, আর জেনিক মানে জিন, মেনি জিন, একটা ক্যারেক্টারের অনেকগুলো জিন। কি বুঝলা ব্যাপারটা? তো এইখানে দেখো, এখানে লেখা আছে যে, দেখো যেমন একটা এক্সাম্পল বলছি, মানুষ, হিউম্যান পি প্ল্যান্টের মতো কি টল আর শর্ট হয়, নাকি ওর মাঝামাঝিও অনেক ডিস্টেন্স থাকে, হোল রেঞ্জ অফ পসিবল হাইটস হয়, ইয়েস অর নো? এটা একটা খুব ইম্পর্টেন্ট তোমার এক্সাম্পল। তো এই যে ট্রেড গুলো, such traits are generally controlled by three or more genes and are thus called polygenic traits। কি পারবা জিনিসটা? তাছাড়া আরেকটা ব্যাপার আছে যে পলিজেনিক ট্রেস যে শুধু জিন দিয়ে ডিটারমাইন হয় তাও না, এনভায়রনমেন্ট দিয়েও ডিটারমাইন হতে পারে। জিন দিয়ে তো হবে, এনভায়রনমেন্ট দিয়েও হবে, সেটার রিজনটা আমি পরে বলে দিচ্ছি। আগে দেখো আরেকটা এক্সাম্পল হচ্ছে হিউম্যান স্কিন কালার। স্কিন কালারের কটা জিন? তিনটা জিন, এ বি সি, তিনটা জিন। তাহলে পসিবল কত রকমের জেনোটাইপ হতে পারে, এই যে দেখো আমি পাশে একটা চার্ট রেখেছি, পসিবল কত রকমের জেনোটাইপ হতে পারে, যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ইয়েস অর নো? সবগুলো ক্যাপিটাল। আবার এমনও হতে পারে স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি।
তো যদি সবগুলো ডমিনেন্ট হয় তাহলে একদম ব্ল্যাক কালারের স্কিন কালার হবে, লাইক আফ্রিকান। আর যদি সবগুলোই স্মল রিসেসিভ হয় তাহলে একদম হোয়াইট কালারের স্কিন কালার হবে, মানে ককেশিয়ান। কিন্তু যদি মনে করো মাঝামাঝি কোনো একটা কম্বিনেশন হয়, সে আমি বললাম এই যে এইটা, মনে করো আমি এইটা বললাম ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, তাহলে মাঝামাঝি কালার হবে। তো এইরকম কত রকমের, টোটাল 64 রকমের কম্বিনেশন আমরা বানাতে পারি। সেই জন্য হিউম্যান স্কিন কালারেরও অনেক রেঞ্জেস হয়। কি বুঝলা তো? কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাদেরকে কি বললাম, যে পলিজেনিক ইনহেরিটেন্স যে শুধু 3-4 রকমের জিন দিয়ে না, এনভায়রনমেন্ট দিয়েও ডিটারমাইন হতে পারে। কিভাবে স্যার? যদি আমি একটা ফেয়ার স্কিন পার্সনকে ডেজার্টে ছেড়ে দিই 1 মাস, তাহলে ও কালো হবে কি হবে না? তাহলে এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপরেও কিছুটা ডিপেন্ড করে। তো এই যে লাইনটাও খুব ইম্পর্টেন্ট, এগুলা পারবা তো? তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স হয়ে গেল। এবার চলে আসো প্লিওট্রপি। প্লিওট্রপি হচ্ছে পলিজিনের উল্টা। পলিজিনে আমি কি দেখালাম? পলিজেনিক ইনহেরিটেন্সে আমি কি দেখালাম? যে মনে করো এ বি সি, মানে থ্রি জিনস, কিন্তু কি ওয়ান ক্যারেক্টার, স্কিন কালার। স্কিন কালার মানে কি ওয়ান ক্যারেক্টার, বোঝা যাচ্ছে তো? কিন্তু প্লিওট্রপি এটার উল্টা। প্লিওট্রপি এটার উল্টা। প্লিওট্রপি কি? প্লিওট্রপি হচ্ছে মনে করো ওয়ান জিন, আর মোর দ্যান ওয়ান ক্যারেক্টার। ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, বুঝলা ব্যাপারটা? এখানে এক মনে করো 3টা জিন একটা ক্যারেক্টার, কিন্তু এখানে একটা জিন 3টা ক্যারেক্টার। একটা জিনের জন্য অনেকগুলো ক্যারেক্টার হবে। Three genes are responsible for one character. ওয়ান ক্যারেক্টার, আর এখানে ওয়ান জিন ইজ রেসপন্সিবল ফর থ্রি ক্যারেক্টার। বা থ্রি তো আমি এক্সাম্পল দিয়ে বললাম, 3টা 5ও হতে পারে, 2ও হতে পারে, মোর দ্যান ওয়ান ক্যারেক্টার। বুঝা গেল ব্যাপারটা? তাহলে প্লিওট্রপির খুব মারাত্মক আর এটা পরে লাগবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ফিনাইল কিটোনিউরিয়া, সরি, ফিনাইল কিটোনিউরিয়াতে লাগবে কিন্তু, হ্যাঁ, ওটা বলে দিচ্ছি আমি। তাহলে সো ফার সিন, হ্যাঁ, a single gene can exhibit multiple phenotypic expression, such gene is called pleiotropic gene। ঠিক আছে, পারবা তো? এবার এটার এক্সাম্পল হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। এটাতে কি হয়? এটাতে কি বাচ্চাটা ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এই এনজাইমটা বানাতে পারে না। তাহলে একটা জিন খারাপ হওয়ার জন্য ওর অনেকগুলো ডিজিজ হয়ে যায়। কি কি? যেমন হচ্ছে মেন্টাল রিটার্ডেশন হয়, রিডাকশন ইন হেয়ার হয়, তারপরে হচ্ছে স্কিন পিগমেন্টেশনটা ঠিক করে হয় না। তাহলে একটা এনজাইম তৈরি করার জিন খারাপ হওয়াতে, একটা জিন, তাই কি না, অনেকগুলো মাল্টিপল ক্যারেক্টার শো হচ্ছে। বোঝা গেল এবার? যে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ একটা জিনের মিউটেশন হয়ে যাওয়াতে, মানে ওয়ান জিন ইজ রেসপন্সিবল ফর মাল্টিপল ক্যারেক্টার। পারবা প্লিওট্রপি? এই ফিনাইল কিটোনিউরিয়া আমরা আরো ডিটেইলে একটু পরে পড়বো। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তো সেক্স ডিটারমিনেশনের ব্যাপারটা হচ্ছে যে সেক্স কিভাবে ডিটারমাইন হয়, মানে ছেলে হওয়া বা মেয়ে হওয়ার পিছনে যে ক্রোমোজোমাল রিজনটা, ওটার শুরু থেকেই তো সায়েন্টিস্টরা জানতো না যে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম যে ব্যাপার হয়, ওটা তো সায়েন্টিস্টরা জানতো না। এটার একটা গল্প আছে, এই ব্যাপারটা ডিসকভার হওয়ার পিছনে একটা গল্প আছে, হ্যাঁ। কিন্তু গল্পটা বলার আগে আমি তোমাদেরকে আহ ইয়ের ব্যাপারটা বলি। আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এক্স বডি ব্যাপারটা বলি, হ্যাঁ। আগে এটা থেকে শুরু করি, তুমি গল্পটাই আগে বলে দিলে ওটা বুঝতে পারবে না। গল্পটা হচ্ছে এই যে হেনকিন বলে একজন সায়েন্টিস্ট ছিল, হ্যাঁ। ও ইনসেক্টের গ্যামেট নিয়ে স্টাডি করছিল। কি বললাম? হেনকিন, সরি,
হেনকিং বলে একজন সায়েন্টিস্ট ছিল। ও ইনসেক্টদের গ্যামেট এইসব নিয়ে ওরা ইয়ে করছিল, মানে ও হচ্ছে রিসার্চ করছিল। তো দেখো ইনসেক্ট কি, ফিমেলও হয় আবার মেলও হয়, ঠিক? তো প্রথমে যখন হেনকিং ফিমেলের বডি সেলকে অবজার্ভ করলো, বডি সেল, আর মেলদের বডি সেলকেও যখন অবজার্ভ করলো, ভাবো এটা একটা সেল, ভাবো এটা একটা সেলস বডি সেল, কিন্তু এগুলো কিন্তু স্পার্ম আর ওভাম না, বডি সেল, হ্যাঁ। তো দেখলো কি ফিমেলের বডি সেলের উপরে এরকম দুটো ডট, আর মেলদের বডি সেলের উপরে এরকম একটা ডট। বুঝলা ব্যাপারটা? তো যখন ফিমেলরা গ্যামেট বানাচ্ছে, ভাবো এবার এগুলো গ্যামেট, এগুলো কি গ্যামেট, মেলরাও যখন গ্যামেট বানাচ্ছে, ভাবো এগুলো হচ্ছে গ্যামেট। তো দেখলো কি ফিমেলদের গ্যামেটে, প্রত্যেকটা গ্যামেটে এই ডট একটা করে আছে, কিন্তু মেলদের 50% গ্যামেটের ডটটা আছে, 50% গ্যামেটের ডটটা নেই। কি বুঝলা ব্যাপারটা? তখন দেখলো কি যে তার মানে যখন এই ডটওয়ালা একটা গ্যামেটের সাথে আর একটা ডটওয়ালা গ্যামেট আসে, দুটা ডট যখন হয়, এই যে বলো দুটা ডট যদি থাকে তাহলে কি হবে, ফিমেল। বুঝলা তো? কিন্তু যদি ফিমেলের ডটওয়ালা গ্যামেটের সাথে মেলের ডট না মানে ডট ছাড়া যদি গ্যামেটের ফিউশন হয়, তাহলে একটা ডটই হলো, ফিমেল থেকে আসলো, তাহলে একটা ডট থাকলে আবার কি হয়, মেল। তো এই ডটটাকে সায়েন্টিস্টরা নাম দিল এক্স বডি, ডটটাকে নাম দিল কি, এক্স বডি, যেটাকে আমরা এক্স ক্রোমোজোম হিসাবে জানি। বুঝলা? যেটাকে আমরা এক্স ক্রোমোজোম হিসাবেই জানি। এটা হচ্ছে গল্পটা। এই যে দেখে নাও, প্রথমে তাহলে এই যে সেক্স ডিটারমিনেশনের পিছনে কোন ক্রোমোজোম থাকলে কি ছেলে হয় না মেয়ে হয়, ওটা মানুষেরই আগে শুরু হয়নি, ওটা আগে ইনসেক্টের উপরে রিসার্চ হচ্ছিল। ইনসেক্ট থেকে তারপরে অন্য কোনো অ্যানিমাল, তারপরে আসলো মানুষের সায়েন্সটা। বুঝলে তো? তাহলে এইখানে গল্পটা এখান থেকে যে আহ এই এখান থেকে একটা ব্র্যাকেট করো যে দ্য সাইটোলজিক্যাল অবজারভেশন, সাইটোলজিক্যাল মানে হচ্ছে সেলকে অবজার্ভ করলো। প্রথমে আমি সেল দিয়ে বললাম কি না, সেল দিয়ে অবজার্ভ করলো, কে করলো, হেনকিন 1891 এ। তো দেখলো কি যে একটা স্পেসিফিক নিউক্লিয়ার স্ট্রাকচার দেখা যাচ্ছে, ডট দেখা যাচ্ছে, হ্যাঁ, থ্রু spermatogenesis in few insects, and it was also observed by him that 50% of sperm receive this structure, মানে 50% এ ডটটা আছে, আর আর বাকি 50% এ, whereas other 50% did not receive it। এই যে নিউক্লিয়ার স্ট্রাকচার, মানে নিউক্লিয়াসের পাশে যে এই ডটটা, হ্যাঁ, স্পারমাটোজেনেসিস মানে কি, স্পার্ম তৈরি করা। তো দেখলো কি যে কিছু কিছু ইনসেক্টের স্পারমাটোজেনেসিস হওয়ার সময় 50% স্পার্মের ডটটা আছে নিউক্লিয়াসের পাশে, 50%-এ নাই। তো ও এটারই নাম দিল হচ্ছে কি বলতো, এক্স বডি। কিন্তু এটারই সিগনিফিকেন্স ও বলতে পারেনি, ও এইটুকুনি বললো। পরে ফার্দার ইনভেস্টিগেশন বাই আদার সায়েন্টিস্ট, অন্যান্য সায়েন্টিস্টরা দেখলো যে যাদের মধ্যে দুটো এক্স বডি থাকে তারা হচ্ছে ফিমেল, আর যাদের মধ্যে একটা এক্স বডি থাকে তারা হচ্ছে মেল। দেখো, এক্স বডি অফ হেনকিন ওয়াজ ইনফ্যাক্ট এ ক্রোমোজোম, and this is and that is why it was given the name X chromosome। কি বুঝলো তো? তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, এটা হচ্ছে তোমার কিভাবে এক্স ক্রোমোজোম ডিসকভার হলো তার তার মানে স্টোরিটা। এবার আমরা সেক্স ডিটারমিনেশন অনেক রকমের হয়। সেক্স ডিটারমিনেশন অনেক রকমের হতে পারে, হ্যাঁ। এক্স 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 জিরো টাইপ, or শুধু এক্সও টাইপ বলে। তারপরে হচ্ছে এক্স 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 ওয়াই টাইপ, শুধু এক্স ওয়াই টাইপও বলে। জেড 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 ডব্লিউ টাইপ, শুধু জেড ডব্লিউ টাইপও বলে। আর হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোম, নাম্বার অফ ক্রোমোজোম, এক্স এক্স এক্সোটাইপ বা শুধু এক্সোটাইপ দেখতে পাওয়া যায় সাম ইনসেক্টদের মধ্যে।
সাম ইনসেক্টদের মধ্যে, যেমন হচ্ছে তোমার গ্রাস হপার। গ্রাস হপার জিনিসটা শিখাই দিব, হ্যাঁ। এক্স 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 ওয়াই টাইপ দেখতে পাওয়া যায় ম্যামালস, যা লাইক হিউম্যান, ম্যামালস। আর সাম ইনসেক্টদের মধ্যে, সাম ইনসেক্টদের মধ্যে সাচ অ্যাজ ড্রসোফিলা, হাউস ফ্লাই, এদের মধ্যে। জেড 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 ডব্লিউ দেখতে পাওয়া যায় বার্ডস দের মধ্যে। নাম্বার অফ ক্রোমোজোম দিয়ে হয় হানি বি এর মধ্যে, নাম্বার অফ ক্রোমোজোম দিয়ে হয় তাদের মধ্যে, হানি বি এর মধ্যে, হ্যাঁ। তো প্রথমে চলে আসি এক্স এক্স এক্সও টাইপ সেক্স ডিটারমিনেশন, এক নাম্বার এক্স এক্স এক্সও টাইপ, অর শুধু কি বলে বলতো, এক্সও টাইপ সেক্স ডিটারমিনেশনও বলে। তো দেখা গেছে কি, যে কিছু কিছু ইনসেক্ট সাচ অ্যাজ কি বললাম, গ্রাস হপার, তাই তো। গ্রাস হপার যারা ফিমেল হয়, যারা ফিমেল গ্রাস হপার হয়, ফিমেল গ্রাস হপারদের দুটা এক্স ক্রোমোজোম থাকে, আর মেল গ্রাস হপারদের একটা এক্স ক্রোমোজোম থাকে আর একটা থাকে না, তার মানে জিরো, বুঝলা। এক্স এক্স এক্সও টাইপ। তাহলে ফিমেলরা যখন গ্যামেট বানাবে সব গ্যামেটেই এক্স ক্রোমোজোম একটা করে থাকবে, ইয়েস অর নো। কিন্তু মেলরা যখন গ্যামেট বানাবে 50% গ্যামেটে এক্স ক্রোমোজোম থাকবে, 50%-এ কিছুই থাকবে না। তাহলে যখন এই এক্স এর সাথে এই এক্স আসলো, তাহলে এক্স এক্স ক্রোমোজোম এক্স এক্স হলে কি হয় বলো, ফিমেল হবে, বুঝা গেল। আর যদি এক্স ক্রোমোজোমের সাথে ফাঁকা গ্যামেটটা আসে, মানে যার মধ্যে কোনো সেক্স ক্রোমোজোম নেই, তাহলে এক্সও হয়ে গেল বা এক্স জিরো হয়ে গেল, এক্সও হলে কি হয়, মেল হয়, বুঝা গেল। এক্সও টাইপ সেক্স ডিটারমিনেশন পারবা, খুবই সোজা আছে। তাহলে এক্সও টাইপ সেক্স ডিটারমিনেশন আর এক্স এক্স আর এক্সও টাইপ সেক্স ডিটারমিনেশন, এখান থেকে, এই যে এখান থেকে লার্জ নাম্বার অফ ইনসেক্ট দ্য মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশন ইজ এক্সও টাইপ, এটা তোমরা এখান থেকে আহ এখান থেকে এত অবধি কিন্তু করবা, ঠিক আছে। যেই ক্রোমোজোম গুলো সেক্স ডিটারমাইন করে তাকে বলে সেক্স ক্রোমোজোম, আর বাকিগুলোকে কি বলে বলো, বাকিগুলোকে কিন্তু অটোজোম বলে। কারণ বাকিগুলো কিন্তু সেক্স ডিটারমাইন করে না, বাকিগুলো বডি ফিচার্স ডিটারমাইন। যেমন আমাদের 23 পেয়ার্স অফ ক্রোমোজোম, তো 23 পেয়ার্স এর মধ্যে লাস্ট পেয়ার যেটা এক্স এক্স আর এক্স ওয়াই, সেটা আমাদের সেক্স ডিটারমাইন করবে। তাহলে আগের 22 পেয়ার কি করছে, ওরা তোমার হাইট, স্কিন কালার, বডি কালার, ওগুলোকে ডিটারমাইন করছে, বুঝা গেল তো। তাহলে নেক্সট চলে আসা হচ্ছে এক্স 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 ওয়াই টাইপ সেক্স ক্রোমোজোম সেক্স ডিটারমিনেশন। এবার বলছি হচ্ছে এক্স 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 ওয়াই টাইপ সেক্স ডিটারমিনেশন। তার আগে আমি কিন্তু অটোজোম আর অ্যালোজোম এই সেক্স ক্রোমোজোম ব্যাপারটা বলে দিই। আমাদের বডিতে 46টা ক্রোমোজোম আছে, এক নাম্বার ক্রোমোজোম দুটা, ডট 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 22 নাম্বার ক্রোমোজোম দুটা, আর লাস্টেরটা হচ্ছে 23 নাম্বার ক্রোমোজোম দুটা, হ্যাঁ কি না। লাস্টেরটা হচ্ছে এক্স এক্স ও হতে পারে বা এক্স ওয়াই ও হতে পারে। এক্স এক্স হলে কি হবে, ফিমেল, আর এক্স ওয়াই হলে কি হবে, মেল। তা এই লাস্টের যে ক্রোমোজোমটা, যেহেতু এটা সেক্স ডিটারমাইন করে, তাই এটাকে বলে সেক্স ক্রোমোজোম। কিন্তু বাদ বাকি আগের গুলো কি বলে, এগুলোকে অটোজোম, যেটা তোমার বডি ফিচারকে ডিটারমাইন করবে। তাহলে এক্স 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 ওয়াই টাইপ সেক্স ডিটারমিনেশনে কি হয়, যে মেলরা হয় এক্স ওয়াই, হ্যাঁ কি না, আর ফিমেলরা হয় এক্স এক্স। তাহলে যদি এখানে গ্যামেট বানায়, তাহলে 50% গ্যামেটে মেলদের এক্স ক্রোমোজোম যাবে, 50%-এ ওয়াই ক্রোমোজোম যাবে। ফিমেলদের কি সব গ্যামেটেই এক্স ক্রোমোজোমই যাবে, হ্যাঁ কি না। তাহলে এক্স এর সাথে এক্স আসলে এক্স এক্স হলে এটা কি হয়ে যাবে, ফিমেল। কিন্তু যদি এক্স এর সাথে ওয়াই আসে, তাহলে এক্স ওয়াই হলে কি হয়ে যাবে, মেল। এটা হয়ে গেল তোমার ড্রসোফিলা আর হিউম্যান বা অন্যান্য অ্যানিমাল ম্যামালদের সেক্স ডিটারমিনেশন এক্স 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 ওয়াই টাইপ। এই যে দেখে নাও, দিস অবজারভেশন লেড টু দ্য ইনভেস্টিগেশন নাও, হ্যাঁ, ইন এ নাম্বার অফ আদার ইনসেক্ট অ্যান্ড ম্যামাল, তাদের আমাদের এক্স ওয়াই টাইপ হয়। তাহলে এক্স ওয়াই টাইপ সেক্স ডিটারমিনেশন করবা হচ্ছে এখান থেকে এই যে এত অবধি, এত অবধি।
ঠিক। এবার চলে আসো হচ্ছে জেড 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 ডব্লিউ টাইপ সেক্স ডিটারমিনেশন, যেটা হচ্ছে বার্ডসদের ক্ষেত্রে হয়। জেড 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 ডব্লিউ টাইপ সেক্স ডিটারমিনেশন, ঠিক আছে। বার্ডস এর ক্ষেত্রে ফিমেলরা হয় জেড ডব্লিউ, ফিমেলরা কি হয় জেড ডব্লিউ, আর মেলরা হয় হচ্ছে তোমার জেড জেড, বুঝলা? তাহলে ফিমেলরা যখন গ্যামেট বানাবে 50% যাবে জেড, 50% যাবে ডব্লিউ। আর মেলরা যখন গ্যামেট বানাবে সবগুলা গ্যামেটেই যাবে কোন ক্রোমোজোম, জেড ক্রোমোজোম। বাকি অটোজোমও কিন্তু আছে, ওগুলো কিন্তু ভুললে চলবে না। তাহলে জেড এর সাথে যদি জেড আসে, জেড জেড, বলো জেড জেড থাকলে কি হয়, মেল হয়। কিন্তু যদি ডব্লিউ আর জেড আসে, তাহলে জেড ডব্লিউ থাকলে, এই যে জেড ডব্লিউ থাকলে কি হয়, ফিমেল হয়, হ্যাঁ কি না? এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাকে এখান থেকে বলো, এখানে এখানে দেখো ফিমেলদের কম্বিনেশন কি এক্স এক্স, তাই তো? তাহলে ফিমেলদের সব গ্যামেটে এক্স ক্রোমোজোমই যাবে, তার মানে ফিমেলরা সবাই সেম টাইপের গ্যামেট বানায়। তাহলে এখানে ফিমেলদেরকে বলে হোমোগ্যামেটিক। কি বলে, হোমোগ্যামেটিক। বুঝলা তো যে ব্যাপারটা? ফিমেলদের সেক্স ক্রোমোজোমের কম্বিনেশন কি, দুটোই তো এক্স এক্স, তাহলে সব গ্যামেটের মধ্যেই তো এক্স ক্রোমোজোম যাবে, ইয়েস অর নো? কিন্তু এখানে মেলদের দেখো এক্স ও হয়, মানে 50% গ্যামেটে এক্স ক্রোমোজোম যাচ্ছে, 50-তে যাচ্ছে না। তাহলে মেলদের সব গ্যামেট কি সেম হলো? তাহলে মেলদেরকে বলে এখানে হেটেরোগ্যামেটিক। মেলদেরকে কি বলে, হেটেরোগ্যামেটিক। এটা হয়ে গেল এক্স 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 ও টাইপ। এক্স 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 ওয়াই টাইপে বলো মেলরা কি, মেলরা হচ্ছে এক্স ওয়াই, বলো এরা একই রকমের গ্যামেট বানাচ্ছে না আলাদা? বলো বলো, একই রকমের গ্যামেট বানাচ্ছে না আলাদা রকমের গ্যামেট বানাচ্ছে? আলাদা। তাহলে এখানে মেলরা হয়ে গেল কি, হেটেরোগ্যামেটিক। কিন্তু ফিমেলরা সব কি একই গ্যামেট বানাচ্ছে, তাহলে ফিমেলরা হয়ে গেল হোমোগ্যামেটিক। কিন্তু এটা এর সাথে মিললো, এখানেও ফিমেলরা হোমো, ওখানেও হোমো, এখানে মেলরা হেটেরো, ওখানেও হেটেরো। কিন্তু বার্ডস এর ক্ষেত্রে ব্যাপারটা দেখো উল্টা। ফিমেলরা দেখো এখানে জেড ডব্লিউ, হ্যাঁ কি না? তাহলে 50% জেড, 50% ডব্লিউ, তাহলে এখানে ফিমেলরা হয়ে যাচ্ছে কি হেটেরোগ্যামেটিক। অন দি আদার হ্যান্ড মেলরা সব একই রকমের গ্যামেট বানাচ্ছে, কারণ ওদের কম্বিনেশন জেড জেড, দুটোই জেড। তাহলে মেলরা কি হয়ে গেল, হোমোগ্যামেটিক। পারবা তো এটা? সোজা আছে, তাহলে দেখে নাও। এই ব্যাপারটাও এখানে দেখতে হবে যে মেল হেটেরোগ্যামি আর ফিমেল হেটেরোগ্যামি। এই যে এখান থেকে, এই যে এখান থেকে এত অব্দি হচ্ছে মেল হেটেরোগ্যামি, মানে মেলরা আলাদা টাইপের গ্যামেট বানাচ্ছে। কিন্তু অন্য যারা হয় যেমন বার্ড জেড 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 ডব্লিউ, তাদের ক্ষেত্রে ফিমেলদের হেটেরোগ্যামিটি শো করে, ফিমেলরা হেটেরোগ্যামিটি শো করে। এখানে জেড ডব্লিউ ফিমেলরা বানাবে। কি পারবা তো? তাহলে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানটা আর বুঝাচ্ছি না, এটা তো এক্স 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 ওয়াই টাইপ, পারবা তো? এটা অলরেডি বোঝানো হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তোমাকে একটা কোয়েশ্চেন করলো লাস্টে, যে মেল না ফিমেল হবে সেটা কার উপরে ডিপেন্ড করে, বাবা না মা? বাবার উপরে। এই যে এখানে মনে রেখো যে উম, এই যে ইট ইজ দ্য জেনেটিক মেকআপ অফ স্পার্ম দ্যাট ডিটারমাইন্স দ্য সেক্স অফ দ্য চাইল্ড। কারণ বাবার থেকে যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে মেয়ে হবে, যদি ওয়াই আসে তাহলে ছেলে হবে, তাই কি না? তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিল যে ইট ইজ আনফরচুনেট দ্যাট ইন আওয়ার সোসাইটি women আর ব্লেম ফর গিভিং বার্থ টু ফিমেল চিলড্রেন and have been কি ostracized and ill treated because of this false notion. This comment on this, তোমাকে বলবো এই স্টেটমেন্টটা দিয়ে তোমাকে বললো কমেন্ট করতে, বুঝলা? এবার চলে আসো সেক্স ডিটারমিনেশন ইন হানি বি, মানে নাম্বার অফ ক্রোমোজোম দিয়ে ব্যাপারটা। সবগুলো হয়ে গেল, এখন খালি নাম্বার অফ ক্রোমোজোম দিয়ে আবার সেক্স ডিটারমাইন হয় হানি বি এর। খুব ইন্টারেস্টিং ব্যাপার। নাম্বার অফ ক্রোমোজোম সেটা দিয়ে ডিটারমাইন হয় হচ্ছে হানি বি এর। হানি বি এর যে ফিমেলরা হয়, হ্যাঁ, ফিমেলদের বডি হয় ডিপ্লয়েড। ফিমেলদের বডি কি হয়, ডিপ্লয়েড। তো ওদের এরকম 1 নাম্বার ক্রোমোজোম দুটা, এরকম ডট 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 16 নাম্বার ক্রোমোজোম দুটা, এরকম থাকে, বুঝলা তো?
তাহলে 16 × 2 টোটাল কতগুলো ক্রোমোজোম হলো? 32টা। কিন্তু মেলদের বডি হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড জেনারেলি কি হয়? গ্যামেট হ্যাপ্লয়েড হয়। কিন্তু হানিবি এর ইউনিক কেস, ওদের বডির সেলগুলাই হ্যাপ্লয়েড। স্পার্ম শুধু না, বডির সেলগুলোও হ্যাপ্লয়েড। বুঝলো তো? তাহলে মেলরা কি হয় বললাম? হ্যাপ্লয়েড। তার মানে ওদের মধ্যে এক ক্রোমোজোম, বডির মধ্যে ক্রোমোজোম গুলো দুটা করে না, একটা করে। 1 নাম্বার থেকে 16 নাম্বার পর্যন্ত কটা করে? মাত্র একটা করে। তাহলে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম কত হচ্ছে? 16টাই হচ্ছে। তাহলে ফিমেল যখন গ্যামেট বানাবে, এই যে দেখো, ফিমেল যখন গ্যামেট বানাচ্ছে, গ্যামেট তো অবশ্যই হ্যাপ্লয়েড হতে হবে। বডি যেমনই হোক না কেন, গ্যামেট সবসময় কি হতে হবে? হ্যাপ্লয়েড হতে হবে। মানে 16টা ক্রোমোজোম, 16টা ক্রোমোজোম, হাফ নাম্বার অফ ক্রোমোজোম, তাই তো? আর মেলরা যখন গ্যামেট বানাবে, গ্যামেট হ্যাপ্লয়েডই হতে হবে, মানে 16টা ক্রোমোজোমই থাকতে হবে। 16র হাফ হলে আবার হবে না, কিন্তু 16ই থাকতে হবে। গ্যামেটের নাম্বার চেঞ্জ করলে চলবে না। তাহলে বলো, ফিমেলরা কোন সেল ডিভিশন করে গ্যামেট বানাচ্ছে, যেখানে ক্রোমোজোম নাম্বার 2n থেকে হাফ হয়ে n হয়ে যাচ্ছে? বলো ওটা কোন সেল ডিভিশন? মিওসিস সেল ডিভিশন। কিন্তু কোন সেল ডিভিশনে ক্রোমোজোম নাম্বার n থেকে nই থাকছে? মাইটোসিস সেল ডিভিশন। তাই এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, যে হানি বি এর ফিমেলরা মিওসিস করে গ্যামেট বানায়, কিন্তু হানি বি এর মেলরা মাইটোসিস করে গ্যামেট বানায়। বুঝলা তো ব্যাপারটা? এবার দারুণ ইন্টারেস্টিং, যদি এই 16, এই ফিমেল গ্যামেটটাকে, এই স্পার্মটা ফার্টিলাইজ করে, তাহলে 16 + 16 কত হয়ে গেল? 32। তাহলে 32টা হলে মেল হয় না ফিমেল হয়? ফিমেল হয়, তাই তো? কিন্তু ফিমেলের কোনো এগ, এই যে ভাবো, এই এগটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হলো না, আনফার্টিলাইজড এগ থেকেই হানিবি হয়ে গেল। তাহলে 16টাই থাকলো। তাহলে 16টা থাকলে আবার কটা কি হয় বলো? মেল হয়। এই যে স্পার্ম ছাড়াই ফার্টিলাইজ হয়ে গেল, স্পার্ম ছাড়া ফার্টিলাইজ হওয়াকে বলা হয় পার্থেনো কার্পি। কি বলে এটাকে? পার্থেনো কার্পি না পার্থেনোজেনেসিস? হ্যাঁ, পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস বলে এটাকে। পার্থেনোজেনেসিস কি বললাম? যে এমব্রায়ো, মানে সরি, জাইগোট, জাইগোট টাইগোট এগুলো বাদ দাও, যে না, অফস্প্রিং উইদাউট ফার্টিলাইজেশন, পারবা? পার্থেনোজেনেসিস মানে হচ্ছে এমন একটা অফস্প্রিং হলো যা, যে স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হলো না। হচ্ছে সব মেল মারা গেল ওদের টেকনিক করা। আচ্ছা, পার্থেনোজেনেসিসের মিনিংটা ব্র্যাকেটে লিখে দিই। হাই রে হাই হাই। এক্সপ্লেন দাও। হ্যাঁ, অফস্প্রিং উইদাউট ফার্টিলাইজেশন। কি বুঝলা তো? যদি ফার্টিলাইজ হলো, এই যে এইটা 16 মিলে 32, একটা ওভাম একটা স্পার্ম, কিন্তু এখানে ডাইরেক্ট ওভাম থেকেই বাচ্চা হয়ে যাচ্ছে স্পার্ম ছাড়াই, তখন ওটা হবে মেল। বুঝলা তো? আর ওগুলা হবে কি বলতো? ফিমেল। এবার মনে করো, এই মেলটা, এই মেলটা যখন আবার গ্যামেট বানাবে, তার মধ্যে 16টা ক্রোমোজোমই থাকবে, ইয়েস অর নো? আর এই ফিমেলটা যখন গ্যামেট বানাবে, তার মধ্যেও 16টা করেই ক্রোমোজোম থাকবে, হ্যাঁ কি না? 16টা করেই ক্রোমোজোম থাকবে। আবার এই 16-র সাথে 16 মিললে কি হলো? 32। তার মানে 32টা হলে কি হবে? ফিমেল। কিন্তু ফিমেলের এই এগ গুলো মনে করো স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হলো না, মানে 16টাই থাকলো, তাহলে ওরা কি হয়ে গেল? মেল। তাহলে ব্যাপারটা বোঝো? ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ালো যে, দেখো, এই মেলটা, এই মেলটাকে যদি আমি গ্র্যান্ড ফাদার ধরি, এই মেলটাকে কি ধরলাম? গ্র্যান্ড ফাদার ধরলাম। তাহলে গ্র্যান্ড ফাদার হলে এইটা হচ্ছে ওর, এটা হচ্ছে ওর ডটার, এটা ডটার।
কিন্তু এটা কিন্তু ওর সন না, হ্যাঁ কি না? কারণ ওর স্পাম দিয়ে কি ফার্টিলাইজ হয়েছে। এবার এই ডটার থেকে যদি এই যে ফিমেলটা হলো, একে আমি গ্র্যান্ড ডটার বলতে পারি ওই গ্র্যান্ডফাদারের, ইয়েস অর নো? একে গ্র্যান্ডফাদার বলতে পারি, কিন্তু ওই এই মেলটার কিন্তু গ্র্যান্ডফাদার ও না। তার মানে এই মেলটার এই মেলটার মা আছে, বাবা নাই। কি বুঝলা? কোনো মিলিটি বাবা হ্যাঁ, মা আছে কিন্তু বাবা নাই। আবার এইদিকে আহ দিদা আছে কিন্তু দাদু নাই। মেলদের শুধু মা আছে, দিদা আছে, এরা আছে, বাবা নাই, ঠাকুরদা নাই, এগুলা নাই। মেলদের মেল জেনারেশন নাই। তাহলে এইটা হচ্ছে ইউনিক ব্যাপার যে হানি বি এর ক্ষেত্রে আবার সেক্সটা ডিটারমাইন হয় হচ্ছে কি দিয়ে? ক্রোমোজোম নাম্বার দিয়ে। নাম্বার অফ ক্রোমোজোম। এই যে এখান থেকে এত অব্দি পড়বা। আর এখানে মনে রেখো কিন্তু যে ফিমেলরা যখন গ্যামেট বানাচ্ছে কোন সেল ডিভিশন? মিওসিস, কিন্তু মেলরা মাইটোসিস, ওটা মনে রেখো। এই যে দেখো লাস্টে তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিল যে যে ইন ইন কেস অফ হানি বি, হ্যাঁ, in case of honeybee, the males they do not have father and thus cannot have son, but have grandfather and can have grandson. বুঝলা কি না? এরকম দিয়ে বললো একটা কমেন্ট ইয়ে করে দিতে। তাহলে হয়ে গেল তোমার। এবার আমরা করব হচ্ছে মিউটেশন থেকে। মিউটেশনটা শুরু করি। তোমরা ক্লাস 11-এ পড়েছিলা ডিএনএ এর সিকোয়েন্স হয় অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, মনে আছে? হ্যাঁ। তাহলে মনে করো আহ, ধরে নাও এটা হচ্ছে ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে এটা একটা জিন, ঠিক আছে? ভাবো না এটা স্কিন কালারের জিন, এই স্কিন কালারের যে কম্বিনেশন হচ্ছে অ্যাডিনিন, সাইটোসিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, এরকম। ঠিক আছে, ওইদিকে কোরেসপন্ডিংটা কি হবে জানো সবাই? অ্যাডিনিন থাকলে কি হয় থাইমিন, সাইটোসিন থাকলে কি হয় গুয়ানিন, কি না? ওই দিকেরটা লিখলাম না। তো এটা দেওয়াতে মনে করো নর্মাল স্কিন কালার হয়, এটা দিয়ে নর্মাল স্কিন কালার হয়। কেন? কারণ এই জিনটা নর্মাল নর্মাল টাইপের মেলানিন বানায়। স্কিন কালারের জন্য কোন পিগমেন্ট রেসপন্সিবল? মেলানিন, জানো তো? তো নর্মাল মেলানিন কি? মেলানিন নাথিং বাট একটা প্রোটিন। মেলানিন হচ্ছে একটা প্রোটিন, আর এই প্রোটিনের মধ্যে থাকবে এই যে এরকম, প্রোটিনটা দেখতে এরকম হবে। এবার প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিডের চেন দিয়ে তৈরি, তাই কি না? এরকম অ্যামাইনো অ্যাসিডের চেন দিয়ে তৈরি। তো কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে সেটা ডিটারমাইন হয় এই জেনেটিক কোডের উপর। 3টা নিউক্লিওটাইড দিয়ে একটা কোড হয়। যেমন মনে করো এ সি টি থাকলে কোন একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, টি জি সি থাকলে একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, তারপরে মনে করো এ সামথিং সামথিং একটা কিছু আছে, সেটা দিয়ে অন্য একটা অ্যামাইনো অ্যাসিড আসবে। তো কোন তিন, আমি কি বললাম এগুলোকে কি বলে? এক একটা কোড বলে, 3টা নিউক্লিওটাইডকে কি বলে? একটা কোড বলে। তো এই নিউক্লিওটাইড গুলো দিয়ে হবে হচ্ছে তোমার প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে? প্রোটিন। এবার প্রোটিন তৈরি হওয়ার মেকানিজমটা হচ্ছে এইরকম, দেখো। প্রোটিন তৈরি হওয়ার মেকানিজমটা এরকম, মনে করো এ টি এ, আমি বললাম এখন তোমার ডিএনএ সিকোয়েন্স হচ্ছে এ সি টি, তারপরে মনে করো টি জি সি, তারপরে মনে করো এ সি এ। কথা হলো? এটা হচ্ছে ধরে নাও তোমার কোনো একটা জিনের পরপর থাকা নিউক্লিওটাইডের সিকোয়েন্স, হ্যাঁ। এবার আগে এটা এটা আমি বললাম ডিএনএ, এটা কিসের সিকোয়েন্স বললাম? ডিএনএ এর মধ্যে যে জিন আছে সেটার সিকোয়েন্স। তো আগে এটা দিয়ে তৈরি হয় এমআরএনএ। ডিএনএ থেকে কি তৈরি হয়? এমআরএনএ। ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয় কিন্তু এমআরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। তো ডিএনএ এর যেই স্ট্র্যান্ডটাকে বেস করে এমআরএনএ তৈরি হয় সেটাতে তার করেসপন্ডিং বেস গুলো আসে। মানে এইদিকে অ্যাডিনিন থাকলে এইদিকে আসবে থাইমিন, সাইটোসিন থাকলে আসবে গুয়ানিন, থাইমিন থাকলে আসবে অ্যাডিনিন, বুঝলা তো? কিন্তু মনে রাখতে হবে আরএনএ এর মধ্যে থাইমিন থাকে না, থাইমিনের বদলে থাকে হচ্ছে ইউরাসিল, থাকি না? না, রাখছি।
ওরকম কাজই করে না এটা। এই আগের ভার্সনটাই ভালো ছিল। না, আমি বলছি যে এখানে যদি অ্যাডিনিন থাকে, আরএনএ তে কিন্তু অ্যাডিনিনের অপোজিট থাইমিন আসে না, তার বদলে কি আসে বলতো? ইউরাসিল আসে, ইউরাসিল। তাহলে এইদিকে থাইমিন, তাহলে এইদিকে আসবে অ্যাডিনিন, এদিকে গুয়ানিন থাকলে আসবে সাইটোসিন, সাইটোসিন থাকলে আসবে গুয়ানিন, অ্যাডিনিন থাকলে আসবে ইউরাসিল, সাইটোসিন থাকলে আসবে গুয়ানিন, আবার অ্যাডিনিন আসে আসে মানে কি আসবে? ইউরাসিল। এবার এই এমআরএনএ এর এই কোড গুলোকে বেস করে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স হবে। কিসের সিকোয়েন্স হবে? অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স হবে। সেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে প্রোটিন, আর সেই প্রোটিনটাই তোমার ক্যারেক্টারকে এক্সপ্রেস করবে, বুঝলে তো? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, বা বলতে গেলে প্রোটিন, প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। তো কোন অ্যামাইনো অ্যাসিড আসলে, কোন অ্যামাইনো, কোন কোড থাকলে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে সেটার একটা লিস্ট দেওয়া আছে তোমাদের পেজ নাম্বার 96 এ দেওয়া আছে। দেখো পেজ নাম্বার 96 এ এরকম একটা মানে কোনো ইয়েটা দেওয়া আছে। পেজ নাম্বার 96 এ এই যে দেখো এই এই চার্টটা দেওয়া আছে, হ্যাঁ কি না? পেয়েছো চার্টটা? বের করো। 96 তো ওটা কিন্তু এমআরএন এর চার্ট, বুঝলো তো? ওটা কিসের চার্ট বললাম? এমআরএন এর চার্ট। তো এমআরএনএ তে যদি তোমার, যদি এমআরএনএ তে দেখো, যদি এমআরএনএ তে ইউজিএ থাকে তাহলে কি আসবে? কোন প্রোটিন আসবে একটু খুঁজে বার করো। ইউজিএ থাকলে কোন প্রোটিন আসবে? ইউডিএ হ্যাঁ, ইউ তাহলে কি স্টপ রেখে স্টপ লেখা আছে তো, আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। স্টপ বলে হবে না, আমি এটাকে অ্যাডিনিন গুয়ানিন করে দিচ্ছি। তাহলে এটাকে গুয়ানিনের বদলে এখানে সাইটোসিন করে দিচ্ছি। এবার তাহলে ইউসি এ থাকলে কি আসবে বলো? ইউসিএ হ্যাঁ, এসইআর এসিআর মানে সেরিন অ্যামাইনো অ্যাসিড আসবে, বুঝলো তো? এবার এজিসি থাকলে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে? সিজি এসিজি থাকলে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে? টিএইচআর মানে থ্রম্বিন অ্যামাইনো অ্যাসিড আসবে, বুঝলো তো? ইউজিইউ থাকলে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে? ইউজিইউ, সিওয়াইএস মানে সিস্টিন অ্যামাইনো অ্যাসিড আসবে। তার মানে কি, যদি তোমার এইদিকে দেখো, যদি তোমার ডিএনএ এর মধ্যে যে জিন আছে, জিনের সিকোয়েন্স অনুযায়ী এমআরএনএ এর সিকোয়েন্স হচ্ছে, হ্যাঁ কি না? আর এমআরএনএ এর সিকোয়েন্স অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স হচ্ছে। সেই সিকোয়েন্স দিয়ে কি তৈরি হবে বলো তো? প্রোটিন তৈরি হবে। ধরো নাও এটা দিয়ে তোমার মেলানিন প্রোটিন তৈরি হলো, বুঝলা? আর মেলানিন প্রোটিনে এটা হচ্ছে নরমাল অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। কি কিসের? নরমাল অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, এটা নরমাল ব্যাপারটা, বুঝলা? কিন্তু যদি কোনো কারণে এখানে কোনো গন্ডগোল হয়ে যায়, ধরে নাও টিজিপি এর বদলে এখানে টিজিসি এর বদলে টিএসি হয়ে গেল, তাহলে তোমার এখানে অ্যাডিনিন আছে, তাহলে এমআরএনএ তে অ্যাডিনিনের বদলে ইউরাসিল আসবে, হ্যাঁ কি না? এইউজি। তাহলে এখানে এই অ্যামাইনো অ্যাসিডটা থ্রম্বিন না হয়ে মিথিওনিন হয়ে যাবে, অন্য একটা অ্যামাইনো অ্যাসিড হবে। তাহলে তোমার কি অ্যামাইনো অ্যাসিডটা নরমাল হলো না, অ্যামাইনো অ্যাসিডটা অ্যাবনর্মাল হয়ে গেল। ইয়েস অর নো? অ্যাবনর্মাল হয়ে গেলে তোমার মেলানিনটাও ঠিকঠাক তৈরি হবে না, বডি স্কিন কালারটাও ঠিকঠাক হবে না। দেখা গেল অ্যালবিনিজম হয়ে গেল, সেটি হয়ে গেল, ওই যে গায়ে যে সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেল, ওগুলো হয়ে গেল। এই যে চেঞ্জ অফ ডিএনএ এর মধ্যে যে হঠাৎ করে এই চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জটাকেই বলে মিউটেশন। কি বুঝলা? এই চেঞ্জটাকেই মিউটেশন বলে। আর মিউটেশন জিনের মধ্যে চেঞ্জ হলে জেনোটাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ফেনোটাইপও চেঞ্জ হয়ে যাবে কিনা? জেনোটাইপ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ফেনোটাইপও চেঞ্জ হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন, ফেনোটাইপ কি ছিল? নর্মাল স্কিন কালার ছিল, কিন্তু জিনটা চেঞ্জ হয়ে যেতে ফেনোটাইপ মানে স্কিন কালারটাও পাল্টে গেল, বুঝলা তো? Mutation is a phenomenon which results in alteration of DNA sequence and consequently result in change in genotype and phenotype of an organism. এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, খুব ইম্পর্টেন্ট। তাহলে স্যার মিউটেশন কেন হয়? স্যার মিউটেশন কেন হয়? এই যে দেখো, মনে করো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, হ্যাঁ? ক্রোমোজোমের মধ্যে তো ডিএনএ হাইলি কয়েলড হয়ে আছে, হ্যাঁ কি না?
হাইলি কয়েলড হয়ে আছে, মনে করো এখানে এ টি জি আছে, বুঝলো তো? এবার এই ক্রোমোজোমটা যখন ডুপ্লিকেট বানাবে সিস্টার ক্রোমাটিড, মনে পড়ছে? ওর মধ্যেও তো ডিএনএটা কয়েলিং হয়ে হয়ে থাকবে, ইয়েস অর নো? তো এই কয়েলিং হওয়ার সময় দেখা গেল কোনো কারণে এই নতুন ডিএনএ এর মধ্যে এ টি জি না হয়ে এ জি টি হয়ে গেল। হতেই পারে, কারণ ডিএনএটা তো একটা হাইলি কয়েলড স্ট্রাকচার। যখন কপিটা তৈরি হচ্ছে ওর মধ্যে কোনো একটা চেঞ্জ হতেই পারে, ইয়েস অর নো? তাহলে এখানে দেখো ওইটাই লেখা আছে যে অ্যাজ ডিএনএ হেলিক্স রানস কন্টিনিউয়াসলি from one end to other end in each chromatid, it is a highly supercoiled form. Therefore, loss or deletion or gain or insertion or duplication of a segment of DNA result in alteration in chromosomes. কি বুঝলে তো ব্যাপারটা? ডিএনএ হাইলি কয়েলড একটা স্ট্রাকচার, তাহলে কি হয়ে যাবে, এরকম অল্টারেশন হলেই অ্যাবনর্মালিটি অর অ্যাবারেশন হতে পারে। এই ধরনের অ্যাবারেশন কোন সেলের মধ্যে দেখতে পাওয়া যায়? ক্যান্সার সেলের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। ক্যান্সার সেলগুলো জেনে মিউটেশন হয়ে যায়, তখন আনকন্ট্রোল গ্রোথ হতে থাকে। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে, এবার আমি মিউটেশনের টাইপ গুলো বলে দিচ্ছি। দেখো, মনে করো আমি তোমাকে বললাম এখানে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে একটা জিনের সিকোয়েন্স আমি বললাম এ টি এ জি সি, কথার কথা, হ্যাঁ। এবার এখানে কি হয়ে গেল, মনে করো এখান থেকে আমি বলছি যে মনে করো এ জি আউট হয়ে গেল। কি বললাম? এ জি আউট হয়ে গেল, তাহলে এখন সিকোয়েন্সটা কি দাঁড়াবে? তাহলে এখন সিকোয়েন্সটা ক্রোমোজোমটা ছোট হয়ে গেল, তাহলে এখন কি দাঁড়ালো? টি এর পরে ডাইরেক্ট কি চলে আসলো? সি চলে আসলো, বুঝলো তো? এটাকে বলে ডিলিশন। এটাকে কি বলে? ডিলিশন বলে। ডিলিট হয়ে গেল। আচ্ছা, তারপরে মনে করো এটা বলছি যে মনে করো একটা ক্রোমোজোম আছে, যে ক্রোমোজোমের মধ্যে টি এ জি সি আছে, হ্যাঁ। টি এ জি সি আছে। এবার হলো কি, এমন ধরনের মিউটেশন হলো যে এ জি আবার রিপিট হলো, মানে টি, তারপরে কি এ জি, বুঝলো তো? তারপরে আবার এ জি, আবার এ জি, তারপরে আসলো সি। তাহলে এখানে এজির একটা রিপিট হলো, তার মানে এটা কোন ধরনের মিউটেশন? এটা হচ্ছে ডুপ্লিকেশন। এটাকে ডুপ্লিকেশনও বলে বা ইনসার্শনও বলে। ইনসার্ট হয়ে গেল। এটাকে ডুপ্লিকেশনও বলে আর ইনসার্শনও বলে, কারণ এখানে দেখো এক্সট্রা করে এজি ঢুকে গেল, ইয়েস অর নো? আচ্ছা, এইবার মনে করো আমি বলছি যে তোমার মনে করো ক্রোমোজোমে কারোর সিকোয়েন্স হচ্ছে টি এ জি সি, হ্যাঁ। এবার মনে করো একটা আউট হয়ে গেল, একটা। তাহলে কি দাঁড়ালো? টি জি, তারপরে আসলো সি, হ্যাঁ কি না? বা মনে করো একটা ইনসার্শন হলো, মনে করো অ্যাডিনিনের আবার রিপিটেশন হলো, তাহলে কি হলো? টি এ, আবার এ, তারপরে জি, তারপরে সি, ইয়েস অর নো? তাহলে এটাও ডিলিশন, ইয়েস অর নো? আর এটাও ইনসার্শন, ইয়েস অর নো? কিন্তু আগের ডিলিশন আর ইনসার্শনের সাথে পরের ডিলিশন আর ইনসার্শনের কি পার্থক্য? যে আগে একটা রেঞ্জ অফ নিউক্লিওটাইডের ডিলিট হচ্ছিল বা রেঞ্জ অফ নিউক্লিওটাইডের ডুপ্লিকেশন হচ্ছিল, হ্যাঁ কি না? তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড পর পর হলে ওটাকে বলে ফ্রেম শিফট মিউটেশন, বুঝলা? ওটাকে কি বলে? ফ্রেম শিফট মিউটেশন। কিন্তু যদি অনলি একটা ডিলিট হয়ে গেল, এই যে একটা অ্যাডিনিন সরে গেল বা একটা অ্যাডিনিন এক্সট্রা ঢুকে গেল, একটা যদি নিউক্লিওটাইড ঢুকে যায় বা সরে যায়, তখন ওটাকে বলে পয়েন্ট মিউটেশন। তখন ওটাকে কি বলে? পয়েন্ট মিউটেশন। কি পারবা তো? সোজা জিনিস। তাহলে মিউটেশনেরও টাইপ আছে। কি কি বললাম? মিউটেশন আর অফ টু টাইপস। একটা বললাম হচ্ছে পয়েন্ট মিউটেশন, আর একটা বললাম হচ্ছে তোমার, আর একটা হচ্ছে কোথায় গেল, আর একটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। পয়েন্ট মিউটেশন কোনটাকে বললাম? যদি সিঙ্গেল বেস পেয়ার অফ ডিএনএ চেঞ্জ হয়, একটা ঢুকলো বা একটা বেরোলো, তাহলে ওটা হচ্ছে পয়েন্ট মিউটেশন। এক্সাম্পল হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, আমরা পড়বো। আর যদি ডিলিশন এন্ড ইনসার্শন অফ বেস পেয়ারস অফ ডিএনএ, অনেকগুলো ডিএনএ বেস পেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ওটাকে বলে ফ্রেম শিফট মিউটেশন। কি বুঝলা তো? স্যার ডিলিশন মানে এই ধরনের মিউটেশন কেন হতে পারে স্যার, কেন হয় মিউটেশন? কোনো কেমিক্যাল
ফ্যাক্টরের জন্য হতে পারে, আবার ফিজিক্যাল ফ্যাক্টরের জন্য হতে পারে। যেমন ধরো কেমিক্যাল ফ্যাক্টর নিকোটিন, সিগারেটের নিকোটিনের জন্য ক্যান্সার হয়ে গেল, বুঝলো তো, মিউটেশন হয়ে ক্যান্সার হয়ে গেল। বা ফিজিক্যাল ফ্যাক্টর যেরকম মনে করো ইউভি রেডিয়েশনের জন্য মিউটেশন হয়ে গেল। তাই এই জিনিসগুলো, এই ফিজিক্যাল আর কেমিক্যাল ফ্যাক্টর গুলোকে বলে মিউটাজেন। কি বলে? মিউটাজেন। মিউটেশনের কজ হচ্ছে মিউটাজেন। কি পারবা? তাহলে মিউটেশন কমপ্লিট। এবার চলে আসা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। পেডিগ্রি অ্যানালাইসিস আমি পরে করাবো, মানে আজকেই করাবো কিন্তু একটু পরে করাচ্ছি। আগে চলে আসো জেনেটিক ডিসঅর্ডার। এই চার্টটা আমার বানানো, হ্যাঁ, খুব হেল্পফুল চার্ট। জেনেটিক ডিসঅর্ডার মানে হচ্ছে এই যে এতক্ষণ যেটা শিখালাম, যে জিনের চেঞ্জ হয়ে যাওয়াতে, জিন চেঞ্জ হয়ে গেলে ওটা এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার। আবার যদি ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয়ে যায় তাহলে ওটা এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার। যদি তোমার জিন চেঞ্জ হয়ে যায় তাহলে বলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। আর যদি ক্রোমোজোমের নাম্বার কম বেশি হয়ে যায় তাহলে বলে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। বুঝো কিন্তু, ধরো না ক্রোমোজোম আমাদের 46, বুঝলা, 46 এর বদলে হয়ে গেল 47টা, বা 46 এর বদলে হয়ে গেল 45টা, বুঝলা তো। এখানে কি চেঞ্জ হচ্ছে? এখানে ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হচ্ছে, তাহলে ওটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। কিন্তু এই যে মিউটেশনের জন্য জিন চেঞ্জ হয়ে যাওয়া, তখন ওগুলোকে বলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। স্যার কেন এগুলোকে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কেন বলে? কারণ এগুলো মেন্ডেলের রুলকে ফলো করে জেনারেশন বাই জেনারেশন ডিজিজ গুলো যায়। মেন্ডেলের যে তিনটা ল ল অফ সেগ্রিগেশন, ল অফ ডমিনেন্স আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, তার উপরে বেস করে হয় জন্য এগুলোকে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলি। বুঝতে পারলে তো? এবার আমাকে বলো, এই যে আমাদের 1 নম্বর ক্রোমোজোম থেকে ডট 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 22 নম্বর ক্রোমোজোম পর্যন্ত, হ্যাঁ কি না, সেগুলো তো কি, সেগুলো হচ্ছে অটোজোম, তাই তো? সেগুলো হচ্ছে অটোজোম। আর লাস্ট পেয়ার অফ ক্রোমোজোম মানে 23rd নম্বর অফ ক্রোমোজোমকে কি বলে? সেক্স ক্রোমোজোম, যেটা আমাদের সেক্স ডিটারমাইন করে, তাই তো? তাহলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলো বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলো, ওটা অটোজোমের মধ্যেও হতে পারে, সেক্স ক্রোমোজোমের মধ্যেও হতে পারে, ইয়েস অর নো? তো এবার ডিজিজটা ডমিনেন্টও হতে পারে, আবার ডিজিজটা কি বলতো রিসিসিভও হতে পারে। তো অটোজোমাল ডমিনেন্ট এক্সাম্পল হচ্ছে হান্টিংটন ডিজিজ, হাইপার ক্যালসেমিয়া, ব্র্যাকিড্যাক্টাইলি। ব্র্যাকিড্যাক্টাইলি হচ্ছে তোমার হাতে ঝোঁটা আঙ্গুল হয়ে যাওয়া। আর অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডারের এক্সাম্পল অ্যালবিনিজম, যেমন সেটি হওয়া, মানে স্কিনের কালার গুলো যে ছোপ ছোপ সাদা সাদা হয়ে যাওয়া। ফিনাইল কিটোনিউরিয়া, থ্যালাসেমিয়া, এগুলো অটোজোমাল রিসিসিভ ডিসঅর্ডার। অন্যদিকে সেক্স লিঙ্কও আবার ডমিনেন্ট আর রিসিসিভ হতে পারে। সেক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার হচ্ছে হাইপোফসফাটেমিয়া, সেক্স লিঙ্ক রিসিসিভ ডিসঅর্ডার হচ্ছে কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া। আবার ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ওটাও আবার তোমার অটোজোমাল হতে পারে, আবার তোমার সেক্স লিঙ্কও হতে পারে। অ্যানিউপ্লয়েডি, পলিপ্লয়েডি, এটাতে যদি, এটা কি বলতো, একটা ক্রোমোজোম বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে অ্যানিউপ্লয়েডি বলি, কিন্তু একটা সেট অফ ক্রোমোজোম বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে পলিপ্লয়েডি বলে ওরা। মানে আমি বলতে চাইছি, মনে করো 1 নম্বর ক্রোমোজোম 2টা, বুঝলা, 1 নম্বর ক্রোমোজোম 2টা, ডট 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 23rd নম্বর ক্রোমোজোম 2টা। তাহলে এখন কটা আছে? 46টা ক্রোমোজোম আছে, বুঝলা তো। এবার মনে করো 23rd নম্বর ক্রোমোজোম আর একটা হয়ে গেল, বুঝলা তো। তাহলে 46 + 1 কটা হয়ে গেল? 47টা ক্রোমোজোম হয়ে গেল। তাহলে এখানে কটা ক্রোমোজোম বাড়লো? একটা ক্রোমোজোম বেড়ে গেল। বুঝলা তো ব্যাপারটা? তাহলে একটা ক্রোমোজোম বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে অ্যানিউপ্লয়েডি বলে। কিন্তু যদি কেসটা এরকম হয়, মনে করো 1 নম্বর ক্রোমোজোম, এক থেকে, আমাদের মধ্যে 1 থেকে 23rd নম্বর অফ ক্রোমোজোমের সেট দুটা থাকে, হ্যাঁ কি না? এই 1 থেকে 23rd নম্বর ক্রোমোজোমের সেট কটা থাকে? দুটা। এটা একটা এন আর এটা একটা এন। এন সেটকে এন দিয়ে লেখে, তাই না? তাহলে কত হলো? 2n, তাই তো? কিন্তু কারোর মধ্যে দেখা গেল গোটা সেট আর একটা বেড়ে গেল, মানে 1 নম্বর থেকে 23rd নম্বর পর্যন্ত আরো একটা এক্সট্রা সেট হয়ে গেল, মানে প্লাস আরো একটা এন। তাহলে 2n + n, টোটাল কত এন হয়ে গেল? 3n হয়ে গেল, ট্রিপ্লয়েড হয়ে গেল। বুঝলো তো ব্যাপারটা? যদি একটা ক্রোমোজোম কমে যায় বা বেড়ে যায় তাহলে ওটা অ্যানিউপ্লয়েডি, কিন্তু গোটা সেট যদি বেড়ে যায় তখন ওটাকে কি বলে? পলিপ্লয়েড বলে। তাহলে
অ্যানিউপ্লয়েডি তোমার ক্রোমোজোম নাম্বার ডিক্রিজও হতে পারে, এই যে লস অফ ক্রোমোজোম, আবার ক্রোমোজোম নাম্বার ইনক্রিজও হতে পারে, মানে এই যে গেইন অফ ক্রোমোজোম। এবার কোন ক্রোমোজোম স্যার, অটোসোমও তো বাড়তে পারে কমতে পারে, আবার সেক্স ক্রোমোজোমও বাড়তে পারে বা কমতে পারে। অটোসোম বেড়ে যাওয়া অটোসোম কমে যাওয়ার কোনো এক্সাম্পল নাই, ঠিক আছে। একটা এক্সাম্পল আছে ক্রাই টু চ্যাট, একটা এক্সাম্পল আছে কি বললাম, ট্রাই টু চ্যাট সিনড্রোম, কিন্তু ওটাতে গোটা একটা অটোসোম মানে কমে যায় না, অটোসোমের একটা পার্ট কমে যায়, তাই ওটাকে দেইনি। কিন্তু সেক্স লিঙ্ক ক্রোমোসোম কমে যাওয়া, তখন এই যে দেখো এক্স এক্স বা এক্স ওয়াই না হয়ে এক্স জিরো হয়ে গেল, তাহলে এক্স এক্স ও হলো না বা এক্স ওয়াই ও হলো না, কি হয়ে গেল, এক্স জিরো হয়ে গেল। তাহলে সেক্স ক্রোমোসোম কটা হয়ে গেল, একটা থাকলো আর একটা নাই, বুঝলো তো। এই ঘটনাটাকে মনোজমি বলে, মনোজমি মানে সেক্স ক্রোমোসোম একটা অনলি, দুটা না একটা, তখন এটাকে মনোজমি বলে, এক্সাম্পল টার্নার সিনড্রোম। আবার গেইন অফ ক্রোমোসোম, অটোসোম বেড়ে যেতে পারে, যেমন 21 নাম্বার ক্রোমোসোম, ওটা অটোসোম, ওটা বেড়ে গেল, মানে 21 নাম্বার ক্রোমোসোম আমাদের দুটা থাকার কথা, ওটার বদলে তিনটা হয়ে গেল, তিনটা হয়ে যাওয়াকে ট্রাইসোমি বলে, যেমন এক্সাম্পল ডাউন সিনড্রোম, বুঝলো তো। আবার মনে করো সেক্স ক্রোমোসোমও বেড়ে যেতে পারে, মনে করো একটা এক্স একটা ওয়াই, একটা এক্স একটা ওয়াই, ওর সাথে আহ, একটা এক্স একটা ওয়াই, আর ওর সাথে মনে করো আর একটা এক্সট্রা এক্স ক্রোমোসোম চলে আসলো, এক্স এক্স ওয়াই হয়ে গেল, তাহলে তিনটা হয়ে গেল, তিনটা হওয়াকে কি বলে, ট্রাইসোমি, এক্সাম্পল ক্লাইনফেল্টার সিনড্রোম। কি বুঝলা তো। তো অ্যানিউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি মানে একটা ক্রোমোসোম বেড়ে যাওয়া কমে যাওয়া এটা হতে পারে, কিন্তু পলিপ্লয়েডি মানুষের মধ্যে হয় না, পলিপ্লয়েডি নর্মালি ডান ইন প্ল্যান্ট, প্ল্যান্টের মধ্যে করা হয়। ওটা কিসের জন্য, আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন করার সময়, মানে এগ্রিকালচারে ওটা কাজে লাগে। কি বুঝতে পারলা এই গোটা জেনেটিক ডিসঅর্ডার। এবার তোমাদেরকে আমি খালি একটা মানে এই যে অটোজোম হোক বা সেক্স ক্রোমোজোম হোক, আমি তোমাদেরকে ডমিনেন্ট আর রিসিসিভ ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ। মনে করো আমি বললাম এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে মনে করো ক্যাপিটাল এ, হ্যাঁ। ক্যাপিটাল এটা মনে করো নর্মাল জিন, ক্যাপিটাল এটা কি বললাম, নর্মাল জিন, আর স্মল এটা মনে করো ডিফেক্টেড জিন, হ্যাঁ। স্মল এটা ডিফেক্টেড জিন। এবার নর্মাল ক্যাপিটাল এ মানে নর্মাল জিনটাই মনে করো ডমিনেন্ট, নর্মাল জিনটা কি বললাম, ডমিনেন্ট, আর ডিফেক্টেড জিনটা কি হবে, রিসিসিভ, বুঝলো তো। তো মনে করো একটা লোক আছে, যে লোকটার দুটাই ক্যাপিটাল এ, তাহলে লোকটা নর্মাল হবে না ডিফেক্টেড হবে, নর্মাল হবে, বুঝা গেল তো, কারণ দুটাই নর্মাল ডমিনেন্ট জিন আছে। এবার একটা লোক আছে মনে করো একটা ক্রোমোজোমে ক্যাপিটাল এ আর একটা ক্রোমোজোমে মনে করো স্মল এ, তার মানে একটা ডমিনেন্ট একটা রিসিসিভ, তাহলে এই লোকটা নর্মাল হবে না ডিফেক্টেড হবে, নর্মাল হবে, কারণ ক্যাপিটাল এ জিনটাই ডমিনেন্ট আর ওটা নর্মাল। কিন্তু কোনো একটা লোকের দুটো ক্রোমোজোমেই মনে করো স্মল এ আছে, তাহলে দুটাই ডিফেক্টেড রিসিসিভ জিন আছে, তাহলে কি হলো, ও ডিফেক্টেড হলো, বুঝা গেল, তাহলে ও ডিফেক্টেড হলো, তাহলে এগুলোকে বলে রিসিসিভ ডিসঅর্ডার, মানে দুটো ক্রোমোজোমেই রিসিসিভ জিনটা থাকলেই ডিজিজটা হবে, না হলে হবে না। একটা রিসিসিভ একটা ডমিনেন্ট থাকলেও দেখো রোগটা হচ্ছে না, তাহলে ওটা কি ডিসঅর্ডার বলবো, রিসিসিভ ডিসঅর্ডার বলবো, বুঝা গেল, রিসিসিভ ডিসঅর্ডার বলবো। অন্যদিকে ডমিনেন্ট ডিসঅর্ডার কাকে বলবো, দেখো যদি আমি বলি ক্যাপিটাল এন, ক্যাপিটাল এনটা হচ্ছে ডিফেক্টেড, ক্যাপিটাল এনটা কি বললাম, ডিফেক্টেড জিন, আর ওটাই ডমিনেন্ট, বুঝলা। আর স্মল এনটা মনে করো নর্মাল, স্মল এনটা মনে করো নর্মাল, আর ওটা মনে করো রিসিসিভ। তাহলে একটা লোক আছে, এই লোকটার দুটাতেই স্মল এন, বলো লোকটা নর্মাল হবে না ডিফেক্টেড হবে, না স্মল এন তো নর্মাল বললাম, তাহলে লোকটা নর্মাল হবে। কিন্তু মনে করো একটা লোকের একটাতে ক্যাপিটাল এন একটাতে স্মল এন, তাহলে ও কি হবে বলবে, ডিফেক্টেড হবে। তাহলে দেখো একটা খারাপ জিন থাকাতেই ওর ডিফেক্টেড হয়ে যাচ্ছে, ইয়েস অর নো। তাহলে একটা থাকাতেই ও ডমিনেন্ট হলো, তার মানে ওটা ডমিনেন্ট ডিসঅর্ডার, মানে খারাপ জিনটাই ডমিনেন্ট, বুঝা গেল, খারাপ জিনটাই ডমিনেন্ট। যদি দুটাই স্মল হয় তখন যদি রোগটা হয়, তার মানে ভাববা রিসিসিভ ডিসঅর্ডার, একটা ভালো জিন থাকলেও রোগটা হবে না, কিন্তু একটা ভালো একটা খারাপ আর তখনই রোগটা হয়ে যাচ্ছে, তার মানে ভাববা রোগের জিনটাই তার মানে ডমিনেন্ট জিন, বোঝা গেল ব্যাপারটা। তো তোমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, ক্রোমোজোমাল না, ক্রোমোজোমাল ডিসঅর্ডার এখানে মোটামুটি সবগুলোই আছে,
মেন্ডেলিয়ান ডিসঅর্ডার এগুলো আছে, রিসিসিভ গুলোই আছে। তোমার অটোসোমালের মধ্যে আছে ফিনাইলকিটোনুরিয়া, থ্যালাসেমিয়া, আর সেক্স লিঙ্কের মধ্যে আছে কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, দুটোই আছে। অটোজোম মানে কি বললাম, যে 1 থেকে 22 নম্বর ক্রোমোজোমের মধ্যে ডিজিজটা থাকবে, বুঝা গেল? আর সেক্স লিঙ্ক মানে কোন ক্রোমোজোমে থাকবে, ভাববা শুধু এক্স ক্রোমোজোমে থাকবে, ওয়াইও না, শুধু এক্স ক্রোমোজোম। কি পারবা? তাহলে এরকম করে আমরা চলে আসি, তাহলে প্রথম যে ডিজিজটা, যেটার নাম হচ্ছে কালার ব্লাইন্ডনেস। কি? কালার ব্লাইন্ডনেস। তাহলে কালার ব্লাইন্ডনেস, এটা প্রথমে দেখে নাও এটা কিরকম ডিজিজ। এটা সেক্স লিঙ্ক রিসিসিভ ডিজিজ, বোঝো? সেক্স লিঙ্ক মানে কোন ক্রোমোজোমে থাকবে, লাস্ট ক্রোমোজোম মানে এক্স ক্রোমোজোমে থাকবে। তোমরা কিছুই বুঝলা না এখন। সেক্স লিঙ্ক মানে কোন ক্রোমোজোমে থাকবে, এক্স ক্রোমোজোমে থাকবে। আর রিসিসিভ ডিসঅর্ডার মানে কি বললাম, যে ওটা ডিসঅর্ডারটার মানে খারাপ জিনটা রিসিসিভ আর নরমাল জিনটা ডমিনেন্ট, তাই কি না? তাহলে তোমরা এখানে পাশে লিখে রাখো এক্স সি প্লাস, এটা হচ্ছে নরমাল জিন, এটা হচ্ছে নরমাল জিন যেটা হচ্ছে ডমিনেন্ট। আর এক্স এর উপরে সি, এটা হচ্ছে ডিফেক্টেড জিন, এটা হচ্ছে ডিফেক্টেড জিন যেটা হচ্ছে কিনা তোমার রিসিসিভ। এটা লিখে রাখো, এটা কালার ব্লাইন্ডনেস এর জিন, কালার ব্লাইন্ডনেস এর নরমাল আর ডিফেক্টেড জিন। এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস এর নরমাল আর ডিফেক্টেড জিন। হ্যাঁ, লিখেছো? তাড়াতাড়ি লেখো। তাড়াতাড়ি লেখো লেখো লেখো, হয়ে গেছে? দেখে নাও, দেখে নিয়ে লিখে নাও। এই দিকে দেখো এবার, ভালো করে শুনবা। এই যে আমাদের আই, কি বললাম, আমাদের আই, আই এর এই পার্ট গুলোকে বলে রেটিনা। কি বলে? রেটিনা। এবার রেটিনার মধ্যে দুই ধরনের সেল থাকে। একটা সেলের নাম হচ্ছে রড সেল, রড সেল রড শেপের হয়। আর একটা হচ্ছে কোন সেল, কোন সেল কোন শেপের হয়। রড সেলের মধ্যে একটা পিগমেন্ট থাকে, পিগমেন্টটার নাম হচ্ছে রোডপসিন। পিগমেন্টটার নাম কি? রোডপসিন। রোডপসিন তোমার ব্রাইট লাইটে দেখতে হেল্প করে, রোডপসিন ব্রাইট লাইটে দেখতে হেল্প করে বা কালারকে ডিটেক্ট করতে হেল্প করে, বুঝলা? আর কোন সেলের মধ্যে যে পিগমেন্টটা থাকে তার নাম হচ্ছে আয়োডপসিন। তার নাম কি? আয়োডপসিন। আর ওটা ডিম লাইটে দেখতে হেল্প করে, ডিম লাইটে দেখতে হেল্প করে, বুঝলা ব্যাপারটা? এবার দেখো, এই রোডপসিন আর আয়োডপসিন এগুলো কি বললাম, পিগমেন্ট, তাই তো? পিগমেন্ট কি দিয়ে তৈরি? প্রোটিন। প্রোটিন কোথা থেকে আসলো? জিন থেকে আসলো, বুঝলা তো? ওই জিনটা আছে হচ্ছে তোমার, ওই জিনটার নাম হচ্ছে এক্স সি প্লাস, বুঝলা? তার মানে এই আমাদের চোখের মানে কালারকে চিনতে পারার যে প্রোটিনের জিনগুলো, ওগুলো আমাদের এক্স ক্রোমোজোমে আছে, বুঝলা? কোন ক্রোমোজোমে আছে? এক্স ক্রোমোজোমে। তো মনে করো ফিমেল, ফিমেলের তো দুটাই এক্স ক্রোমোজোম, বুঝলা তো? ফিমেলের তো দুটাই এক্স ক্রোমোজোম, একটাতে মনে করো সি প্লাস আর একটাতেও মনে করো সি প্লাস। তাহলে এই ফিমেলটা নর্মাল হবে নাকি কালার ব্লাইন্ড হবে? নর্মাল। নর্মাল হবে, কারণ সি প্লাস জিনটা এখনই শিখালাম কি, সি প্লাসটা হচ্ছে নর্মাল, সি প্লাসটা হচ্ছে নর্মাল, আর শুধু সিটা হচ্ছে রিসিসিভ। এবার মনে করো আরেকটা ফিমেল, যার মনে করো একটাতে সি প্লাস, বুঝলা, আর একটাতে সি, তাহলে ও নর্মাল হবে না কালার ব্লাইন্ড হবে? এও নর্মাল হবে, কারণ তোমাদেরকে এখনই শিখালাম যে সি প্লাস মানে নর্মাল জিনটাই ডমিনেন্ট, ঠিক না? কিন্তু একে ক্যারিয়ার বলবো। নর্মাল কিন্তু ক্যারিয়ার, এ খারাপ জিনটাকে ক্যারি করছে, তার মানে ওর বাচ্চার কিন্তু কালার ব্লাইন্ড হওয়ার চান্স আছে, বুঝা গেল? একে কি বলবো? ক্যারিয়ার। এরকম হেটেরোজাইগাস কন্ডিশন ফিমেল থাকলে ওটাকে ক্যারিয়ার বলে। ভালো করে শুনবা, হেটেরোজাইগাস, তখন ওটাকে ক্যারিয়ার বলে। এবার মনে করো আরেকটা ফিমেল আছে যার মনে করো দুটোতেই সি, দুটোতেই সি, তাহলে ওর কি হবে বলো? তাহলে ওর কিন্তু কালার ব্লাইন্ড হবে, কারণ ওর দুটো জিনই খারাপ। তাহলে ওর কি নর্মাল পিগমেন্ট তৈরি হবে, প্রোটিনটা নর্মাল হবে, রোডপসিন আয়োডপসিন ঠিক করে তৈরি করতে পারবে না, ব্রাইট লাইট আর ডিম লাইটেও ভালো করে দেখতে পারবে না।
তো এটা তো হয়ে গেল ফিমেলদের কেসটা। এটা আমি কিসের কেস বললাম? ফিমেলদের কেসটা বললাম, কিন্তু মেলদের কেসটা এখানে মেলরা এখানে একটু আনফরচুনেট ব্যাপারটা। মেলদের কেসটা আনফরচুনেট, কারণ মেলদের তো একটা এক্স ক্রোমোজোম আর একটা কি ওয়াই ক্রোমোজোম। তো এবার এক্স ক্রোমোজোমে আইদার সি প্লাস থাকতে পারে, অর এক্স ক্রোমোজোমে আইদার সি থাকতে পারে, ওয়াই ক্রোমোজোমে ওগুলার করিসপন্ডিং জিন থাকে না। বুঝলে তো? তাহলে মেলদের মধ্যে যদি একটাই এক্স ক্রোমোজোমে সি প্লাস থাকে, তাহলে ওই মেলটা কি হবে? নর্মাল হবে। কিন্তু আর মেল, যেই সব মেলদের একটাই এক্স ক্রোমোজোমে শুধু সি আছে, তাহলে ও কি হয়ে যাবে? কালার ব্লাইন্ড হয়ে যাবে। মেলদের ক্ষেত্রে এই ব্যাপারটা, কারণ মেলদের আর একটা ক্রোমোজোম হচ্ছে ওয়াই, আর ওয়াই ক্রোমোজোমকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য, সরি, এক্স ক্রোমোজোমে খারাপ জিনকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য ওয়াই ক্রোমোজোমে ওই করেসপন্ডিং জিনের ডমিনেন্টটা থাকে না। তো ফিমেলদের তিনটা কেস হতে পারে, ফিমেলরা আইদার নর্মাল হতে পারে, ক্যারিয়ার হতে পারে, ওর কালার ব্লাইন্ড হতে পারে। কিন্তু মেলরা শুধু দুটাই হতে পারে, আইদার নর্মাল হতে পারে, না হলে কি বলতো, কালার ব্লাইন্ড হতে পারে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে তোমাকে এরকম একটা কেস দিয়ে দিল। দাঁড়াচ্ছি, তোমাকে এরকম একটা কেস দিল, কি দিল, যে একজন ক্যারিয়ার মাদার, হ্যাঁ, একজন ক্যারিয়ার মাদারের সাথে হুম একজন নর্মাল ফাদারের বিয়ে হলো। নর্মাল ফাদারের বিয়ে হলো, ওদের কত পার্সেন্ট ছেলে কালার ব্লাইন্ড হবে, কত পার্সেন্ট মেয়ে কালার ব্লাইন্ড হবে সেটা বলবি। তাহলে ক্যারিয়ার মাদার মানে কি? ক্যারিয়ার মাদারের দুটোই এক্স ক্রোমোজোম, একটাতে ভালো জিন আর একটাতে খারাপ জিন, ইয়েস অর নো? কিন্তু নর্মাল ফাদার একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, আর নর্মাল মানে কি ওর মধ্যে ভালো জিনটাই আছে, মানে সি প্লাসটাই আছে, ইয়েস অর নো? তাহলে এখান থেকে গ্যামেট বানাও। 50% গ্যামেটে ফিমেলটার এক্স সি প্লাস যেতে পারে, আর বাকি 50%-এ খারাপ জিনটা যেতে পারে। কিন্তু বাবার ক্ষেত্রে 50% গ্যামেটে এক্স সি প্লাস যাবে, আর বাকি 50%-এ ওয়াই যাবে, হ্যাঁ কি না? তাহলে এই গ্যামেটের সাথে এই গ্যামেটের যদি ফিউশন হয়, তাহলে কম্বিনেশন কি দাঁড়াচ্ছে? এক্স সি প্লাস এক্স সি প্লাস। এবার দুটোই এক্স ক্রোমোজোম, দুটোই এক্স, তার মানে কি ফিমেল হবে, আর দুটোই সি প্লাস, তার মানে কি নর্মাল হবে ফিমেলটা। বের করে নিলাম। এবার এটার সাথে যদি এটার হয়, তাহলে এই দিক থেকে এক্স সি প্লাস আর ওই দিক থেকে ওয়াই, তাহলে এক্স ওয়াই থাকলে কি হবে? মেল হবে, কিন্তু সি প্লাস আছে, তার মানে কি হবে? নর্মাল মেল হবে। এবার ডিফেক্টেড এক্স ক্রোমোজোমের সাথে এই এক্স সি প্লাস, তাহলে এখানে কি দাঁড়ালো? এক্স সি প্লাস আর এক্স সি হলো। তাহলে দুটোই এক্স থাকলে কি হবে? ফিমেল হবে। আর একটা সি প্লাস, তার মানে ডমিনেন্ট জিন একটা আছে, তার মানে নর্মাল হবে, হ্যাঁ কি না? আর এই দিক থেকে এক্স সি, এই দিক থেকে ওয়াই, তাহলে এক্স সি আর ওয়াই, তাহলে কি এটা মেল হবে, কিন্তু এখানে একটাই এক্স ক্রোমোজোমে খারাপ জিন সি আছে, তার মানে কালার ব্লাইন্ড হবে। কি বোঝা গেল? তাহলে কি দেখা যাচ্ছে, যে এই কেসে 25% মেল, 25% মেলদের হচ্ছে কি হচ্ছে? কালার ব্লাইন্ড হচ্ছে। 50%, আচ্ছা, বাকি 25% হচ্ছে তোমার কি হচ্ছে? বাকি 20% মেল হচ্ছে নর্মাল হচ্ছে। 20% ফিমেল, এটাকে নর্মাল বলছি ঠিকই, কিন্তু একটা এক্সি প্লাস একটা একটা এক্সি, কিন্তু একে কি বলে, এই কন্ডিশনটাকে কি বলে? ক্যারিয়ার বলে। তাহলে 20% 25% ফিমেল ক্যারিয়ার হচ্ছে, আর বাকি 20% ফিমেল টোটালি নর্মাল হচ্ছে, ক্যারিয়ারও না, টোটালি নর্মাল হচ্ছে। বুঝা গেল? তো এইরকম একটা তোমাকে পেডিগ্রি, তোমাকে এরকম ক্রস দিয়ে দিল, একটা ক্যারিয়ার মাদার নর্মাল ফাদার, বা তোমাকে বললো ক্যারিয়ার ক্যারিয়ার মাদার, হ্যাঁ, আর কালার ব্লাইন্ড ফাদার। কি বললো? কালার ব্লাইন্ড ফাদার। তাহলে কি হবে? ক্যারিয়ার মাদার মানে এক্স সি প্লাস এক্স সি, ইয়েস অর নো? কালার ব্লাইন্ড ফাদার মানে কি এক্স সি তার সাথে ওয়াই। তাহলে গ্যামেট বানাবা, আগে গ্যামেট না বানিয়ে করবা না, এক্স সি প্লাস এদিকে এক্স সি, আর এই দিক থেকে হচ্ছে তোমার এক্স সি, আর এদিক থেকে ওয়াই, হয়ে গেল। এবার কনস্ট্যান্ট ভেরিয়েবল এক্স সি প্লাস এক্স সি, তাই তো? কনস্ট্যান্ট ভেরিয়েবল
এক্স সি প্লাস ওয়াই, এখানে এক্স সি এক্স সি, আর এইখানে কি আসলো এক্স সি আর ওয়াই, তাই তো? তাহলে এটা হচ্ছে ফিমেল হবে, এটা ফিমেল হবে, কিন্তু এ ক্যারিয়ার হচ্ছে ইয়েস অর নো? একটা এক্সি প্লাস একটা এক্সি মানে কি, এ কি হচ্ছে ক্যারিয়ার হচ্ছে। এ হচ্ছে মেল হবে, কিন্তু এর এক্সি প্লাস আছে, তার মানে নর্মাল হবে। এর এ কি হবে ফিমেল হবে, কিন্তু এই ফিমেলের দেখো দুটাই এক্সি, তার মানে কি এ কালার ব্লাইন্ড হবে, ইয়েস অর নো? আর এইটা দেখো মেল হবে, আর মেলের একটাই এক্স ক্রোমোজোম যার মধ্যে শুধু সি আছে, তার মানে এও কালার ব্লাইন্ড হবে। তার মানে মেলদের মধ্যে কনসিডার করলে, শুধু মেলদের মধ্যে দেখো 50% মেল কালার ব্লাইন্ড হচ্ছে, শুধু মেল। গোটা চাইল্ডের মধ্যে দেখলে 25% মেল হচ্ছে, তাই কি না? কিন্তু শুধু মেলদের মধ্যে দেখলে, শুধু মেলদের মধ্যে কনসিডার করো, দুটা মেলের মধ্যে একটা মেল কালার ব্লাইন্ড, তাহলে 50-50 হলো কি না? আর ফিমেলদের মধ্যে শুধু কনসিডার করো, ফিমেলদের মধ্যে দেখা গেল যে 50% ফিমেল হচ্ছে কালার ব্লাইন্ড আর 50% ফিমেল হচ্ছে নর্মাল। আমাকে স্যার যখন পরীক্ষায় দেবে, আমাকে গোটা চাইল্ডের মধ্যে সবগুলোর মধ্যে পার্সেন্টেজ বলবে, নাকি মেলদের মধ্যে আলাদা করে আর ফিমেলদের মধ্যে আলাদা করে বলবে? তার জন্য কোশ্চেনটা ভালো করে পড়বা। এতদিন পর্যন্ত আমি দেখছি যে শুধু মেল ফিমেল আলাদা করে পার্সেন্টেজটা জিজ্ঞাসা করে, মানে কত পার্সেন্ট মেল কালার ব্লাইন্ড হচ্ছে, তার মানে দুটা মেলের মধ্যে একটা মেল কালার ব্লাইন্ড, তাই তো? তাহলে 50% মেল কালার ব্লাইন্ড বলবা। তোমাকে গোটা চিলড্রেনদের মধ্যে কতগুলো মেল কালার ব্লাইন্ড হচ্ছে ওটা জিজ্ঞাসা কত করে না, করলেও তোমার বলতে পারাটা অসুবিধা হবে না, আশা করি বোঝা গেল। এবার এই ডিজিজ গুলোকে ট্র্যাক করা যায় হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস করে। কি করে বললাম? পেডিগ্রি অ্যানালাইসিস। এই যে দেখে নাও, পেডিগ্রি অ্যানালাইসিস হচ্ছে এইটাকে বলে। এই যে এই জিনিসগুলোকে পেডিগ্রি অ্যানালাইসিস বলে, এইগুলোকে। প্রথম জেনারেশন হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, তারপরে F1, তারপরে F2, তারপরে F3, বুঝা যাচ্ছে? এগুলো হচ্ছে F1 F2 F3 করে বলা আছে। এরকম করে তোমাকে বলা আছে। এবার দেখো, যদি গোল থাকে, গোল, রাউন্ড মানে ফিমেল, রাউন্ড মানে কি ফিমেল, আর স্কোয়ার মানে ভাববা মেল, বুঝলা? ওদের দুজনের মধ্যে কোনো দাগ থাকলে সেটা হচ্ছে ম্যারেজ। সেটা কি ম্যারেজ। এই ম্যারেজ থেকে দাগ দিয়ে যদি কি কোনো এরকম অফস্প্রিং দেখানো হয়, তার মানে এগুলো হচ্ছে ওদের চিলড্রেন, বুঝা গেল? দেখো এই বাচ্চাটার সাথে ওপরের কোনো দাগ নাই, তার মানে আউটসাইডার, বুঝলা তো? বাইরের একজন মহিলার যার সাথে এই বংশের একটা ছেলের বিয়ে হয়েছে, বুঝলা তো? এগুলো হচ্ছে ওদের বাচ্চা, বুঝা গেল ব্যাপারটা? এবার যদি ভেতরে শেড করা থাকে, তার মানে ভাববা ওটা ডিফেক্টেড, বুঝলা? ওর মধ্যে ডিজিজটা আছে, বুঝলা? আর যদি শেড করা না থাকে, তার মানে আইদার ভাববা নর্মাল, আর না হলে ভাববা হচ্ছে ক্যারিয়ার, বুঝলা? অনেক সময় ক্যারিয়ারে ভিতরে একটা ডটও দেওয়া থাকতে পারে, ক্যারিয়ারে ভিতরে একটা কি থাকতে পারে বললাম, ডটও থাকতে পারে। তো এইরকম ভাবে এটা অনেকটা ফ্যামিলি ট্রি এর মতো, পেডিগ্রি অ্যানালাইসিস বলে এটাকে। তাহলে এগুলো হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিসের যে সিম্বল গুলো লাগবে, সেগুলোর পাশে আগে মার্ক করে নাও। তোমার লাগবে হচ্ছে, প্রথমটা লাগবে মেল ফিমেল, এটা লাগবে। তারপরে এই 4 নাম্বারটা লাগবে মেটিং, তারপরে এই 6 নাম্বারটা লাগবে প্যারেন্ট থেকে অফস্প্রিং দেখানো, তারপরে 7 নাম্বারটা ওই একই, প্রায় প্যারেন্ট থেকে অফস্প্রিং, কিন্তু এই অফস্প্রিংটার মধ্যে বাচ্চা আছে, তার মানে প্যারেন্ট গুলো ক্যারিয়ার, বুঝলো তো? প্যারেন্ট গুলো নর্মাল, কিন্তু ইয়ে নাই, মানে ইয়ে করা নাই, কি বলে, শেড করা নাই, মানে প্যারেন্টরা এখানে ক্যারিয়ার, বাচ্চাটার মধ্যে খারাপ জিনটা চলে এসেছে, বাকিগুলো লাগবে না। তাহলে পেডিগ্রি অ্যানালাইসিস কি স্যার? পেডিগ্রি অ্যানালাইসিস হচ্ছে এই যে আমরা এই এই সিম্বল এন্ড সাইন ইউজ করে যদি আমরা কোনো ডিজিজ বা ক্যারেক্টারকে জেনারেশন বাই জেনারেশন যে যাচ্ছে সেটাকে দেখাই, ওটাকে পেডিগ্রি অ্যানালাইসিস বলে। এই যে এখান থেকে একটা করো, হুম, আহ, এই যে এখান থেকে an analysis of traits in a several generation of family is called pedigree analysis.
এটা অনেকটা ফ্যামিলি ট্রি এর মতো, এখান থেকে এত অবধি করে দাও। এবার পেডিগ্রি অ্যানালাইসিস এর ইম্পর্টেন্স ভালো করে শুনবা, পেডিগ্রি অ্যানালাইসিস এর ইম্পর্টেন্স। তো তোমাকে বললো কি যে পেডিগ্রি অ্যানালাইসিস দিয়ে আমরা কোনো স্পেসিফিক ট্রেইট, তার অ্যাবনরমালিটি বা ডিজিজ আছে কিনা এগুলো আমরা বলতে পারি, বুঝা গেল? তারপরে হচ্ছে, হ্যাঁ এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আমি তোমাদেরকে বলেই দিলাম যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার হচ্ছে তাহলে ডিসঅর্ডার দুই রকমের হয়, একটা বললাম মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, আর একটা কি বললাম বলো, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল ডিসঅর্ডার কি ছিল, ক্রোমোজোমের নাম্বার কম বেশি হয়ে যাওয়াকে, তাই কি না? কিন্তু মেন্ডেলিয়ান ডিসঅর্ডার মানে কি, কোনো জিন খারাপ হয়ে যাওয়াকে, অল্টারেশন অর মিউটেশন ইন দ্য সিঙ্গেল জিন। এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। আমরা স্যার ক্রোমোজোমাল ডিসঅর্ডার না মেন্ডেলিয়ান ডিসঅর্ডারকে পেডিগ্রি অ্যানালাইসিস করতে পারি? মনে রাখবা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারকেই আমরা শুধু পেডিগ্রি অ্যানালাইসিস করতে পারি, বুঝলে তো, ক্রোমোজোমালের হয় না। স্যার কিছু মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের এক্সাম্পল, হিমোফিলিয়া, সিস্টিক ফাইব্রোসিস, সিকল সেল অ্যানিমিয়া, কালার ব্লাইন্ডনেস, ফিনাইলকেটোনিউরিয়া, থ্যালাসেমিয়া। এবার আরো একটা বললাম যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার তোমার দুই রকমের হতে পারে, ডিসঅর্ডার গুলো ডমিনেন্টও হতে পারে, আবার কি হতে পারে বললাম, রিসিসিভও হতে পারে, আমরা পেডিগ্রি অ্যানালাইসিস করে ওটা বলতে পারি। আরো একটা জিনিস বললাম যে ডিসঅর্ডার গুলো আইদার এক্স লিঙ্কড হতে পারে, হ্যাঁ কি না, আবার অটোসোমালও হতে পারে। যেমন সেক্স ক্রোমোজোমের মধ্যে যে ডিজিজ থাকে সেটা হচ্ছে হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোমের মধ্যে থেকে, আর এগুলো হচ্ছে রিসিসিভ, তাই এগুলোকে বলছে এক্স লিঙ্ক রিসিসিভ ট্রেট। আর একটা হতে পারে ডমিনেন্ট ট্রেটও হতে পারে, ডমিনেন্ট ট্রেটও হতে পারে। এখান থেকে এত অব্দি আর একটা ব্র্যাকেট করে দাও, এত অবধি। আমরা পেডিগ্রি অ্যানালাইসিস, যেমন তোমাকে আমি কালার ব্লাইন্ডের একটা পেডিগ্রি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। আমরা কালার ব্লাইন্ড নিয়েই আমরা ইয়ে করলাম এতক্ষণ। তো তোমাকে আমি কালার ব্লাইন্ডের একটা পেডিগ্রি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কালার ব্লাইন্ডের পেডিগ্রি। তো তোমাকে কি বলবে, তোমাকে বলবে কি এই যে দেখো, 1 2 3 4 5 6 7, এদিকে 8 9 10, বুঝলে তো? তোমাকে বললো কি, তোমাকে বললো কি 1 2 5 4 3 4 আর এইদিকে 10, এদের জিনোটাইপ বের করতে, এটা কালার ব্লাইন্ডের পেডিগ্রি দেওয়া আছে। তোমাকে এদের জিনোটাইপ বার করতে বললো, হ্যাঁ জেনোটাইপ আর ফেনোটাইপ বলতে বললো। তাহলে দেখো খুব সহজ জিনিস, এখানে এই ছেলেটা কালার ব্লাইন্ড, তাই তো, তার মানে ওর মধ্যে আছে এক্স, সি আর ওয়াই, তাই কি না? এবার ওয়াইটা ও কার থেকে পেয়েছে, ওয়াইটা নিশ্চয়ই বাবার থেকে পেয়েছে, এই যে এটা হচ্ছে বাবা, হ্যাঁ কি না, স্কোয়ার মানে বাবা, তার মানে বাবার থেকে ওয়াই পেয়েছে। তাহলে এক্স সিটা কার থেকে পেয়েছে, মায়ের থেকে পেলো, এই যে এক্স সি হয়ে গেল। তাহলে বাবারটা দেখো ভিতরটা বক্স করা আছে কি, কালার শেড করা আছে কি, তাহলে আর একটা এক্স ক্রোমোজোম হবে, সেটা এক্স সি প্লাস হবে। মায়েরটার ভিতরটাও কি শেড করা আছে, তাহলে মা এখানে ক্যারিয়ার হচ্ছে একটা এক্স সি প্লাস হলো, বোঝা গেল? এবার এখানে এই ছেলেটার বললো, এই ছেলেটারও তো সেম, একটা এক্স ওয়াই কিন্তু ডিফেক্টেড আছে, মানে এক্স সি হবে। এবার বললো এই যে এই ভদ্র মহিলা ভদ্রলোক, এদের কি জেনোটাইপ হবে সেটা বললো। তাহলে এর তো এক্স এক্স আর এর তো এক্স ওয়াই, হ্যাঁ কি না? এবার দেখো এই মেলটার ভিতরে শেড করা নাই, তার মানে এক্স ক্রোমোজোমটা সি প্লাস হবে। কিন্তু এই ফিমেলটার একটা বাচ্চার মধ্যে এক্স সি প্লাস আছে, ইয়েস অর নো? তাহলে ওয়াইটা যদি বাবার থেকে আসে, তাহলে এই এক্স সিটা কার থেকে আসলো, মায়ের থেকে আসলো, তার মানে মায়ের একটা এক্স সি হবে। তাহলে আর একটা কি হবে, এক্স সি প্লাস হবে, কেন, কারণ ভিতরটা শেড করা নাই, তাই। বোঝা গেল ব্যাপারটা? এরকম করে তোমাকে
পেডিগ্রি অ্যানালাইসিস করতে বললো, আর তারপরে তোমাকে বললো কি যে এটা কোন ধরনের ডিসঅর্ডার, মানে তোমাকে বললো সেক্স লিঙ্কড ডমিনেন্ট না সেক্স লিঙ্কড রিসেসিভ, না তোমাকে বললো অটোজোমাল ডমিনেন্ট, বুঝলা, অটোজোমাল ডমিনেন্ট না অটোজোমাল রিসেসিভ, তোমাকে এটা জিজ্ঞাসা করলো। তো তোমার কালার ব্লাইন্ড তুমি জানো এটা সেক্স লিঙ্ক রিসেসিভ। তাও আমি বলে দিচ্ছি সেক্স লিঙ্ক রিসেসিভে দেখো মেলরা বেশি অ্যাফেক্টেড হয়, মেলস আর মোর এফেক্টেড। দেখো এই গোটা জেনারেশনে দেখো মেলরাই শুধু এফেক্টেড হয়েছে, তাই কি না? মেলস আর মোর এফেক্টেড, এটা দেখে চেনা যায়। আর একটা হচ্ছে স্কিপ অফ জেনারেশন। স্কিপ অফ জেনারেশন মানে কি স্যার? এই জেনারেশনে নাই, এই জেনারেশনে আছে, বুঝা গেল? আবার দেখো এই জেনারেশনে নাই, এই জেনারেশনে আছে, যদি শুধু এটাকে কনসিডার করো। এই জেনারেশনে নাই আবার এই জেনারেশনে আছে, মানে একটা জেনারেশন করে স্কিপ হচ্ছে, বুঝা গেল? আর একটা হচ্ছে তোমার ক্যারিয়ার মাদার। এই যে দেখো ক্যারিয়ার মাদার, এই মাদারটা ক্যারিয়ার, তো তার 50% মেল চাইল্ড অবশ্যই অবশ্যই কালার ব্লাইন্ড হবে, 50% কালার ব্লাইন্ড হবে আর 50% আনএফেক্টেড থাকবে, বুঝা গেল? মেল চাইল্ডের কথা বলছি। ক্যারিয়ার মাদার থেকে 50% মেল চাইল্ড কালার ব্লাইন্ড হবে, 50% মেল চাইল্ড আনএফেক্টেড হবে। এগুলা হচ্ছে চেনার উপায়, সেক্স লিঙ্কড রিসেসিভ কে চেনার উপায়, সেক্স লিঙ্কড রিসেসিভ কে চেনার উপায়। দেখো এখানে কালার ব্লাইন্ডে ছেলেদের থেকে মেয়েদের থেকে ছেলেরা বেশি কেন এফেক্টেড হয়, আমি এখনই বললাম ছেলেদের কয়টা এক্স ক্রোমোজোম? একটা, তাই একটার মধ্যে যদি খারাপ জিনটা চলে আসে তাহলে তো ও এফেক্টেড হয়েই গেল মায়ের থেকে, তাই কি না? তাহলে এই যে দেখো এখানে লেখা আছে যে ইট অকার্স ইন অ্যাবাউট 8% মেল এন্ড অ্যাবাউট 0.4% ফিমেল, তাহলে 8 বড় হলো না 0.4 বড় হলো? 8, তার মেলরা বেশি হয় কেন? এই যে বিকজ মেলদের কয়টা ক্রোমোজোম থাকে? এক্স ক্রোমোজোম। এই যে অন দা এক্স ক্রোমোজোম, আর মেল হ্যাভ অনলি ওয়ান এক্স ক্রোমোজোম, আর একটা তো ওয়াই হয়, হ্যাঁ কি না? তো একটার মধ্যেই যদি খারাপ জিনটা চলে আসে তাহলে তো গেল। কিন্তু ফিমেলদের দুটা এক্স ক্রোমোজোম, একটাতে যদি খারাপ থাকেও আর একটাতে বাবার থেকে ভালোটাও আসতে পারে, বুঝা গেল? তো সেই জন্য মেয়েদের কেসে এটা কম হয়। দ্য সন অফ এ ওম্যান, এই যে এখান থেকে আবার ভেরি ইম্পর্টেন্ট, তুমি পেডিগ্রির সময় লাগবে এগুলা। দ্য সন অফ এ ওম্যান হু ক্যারিজ জিন হ্যাজ 50% চান্স অফ বিং কালার ব্লাইন্ড, মানে ক্যারিয়ার মাদারের 50% সন কালার ব্লাইন্ড হবে। কি বললাম? ক্যারিয়ার মাদারের কি বললাম? 50% সন কালার ব্লাইন্ড হবে, সিবি লিখে দিলাম। আর বাকি 50% হচ্ছে তোমার কি বলতো আনএফেক্টেড হবে। এটা তোমার ইয়েতে লাগবে, পেডিগ্রিতে লাগবে এই স্টেটমেন্টটা। তারপরে দ্য মাদার ইজ নট হারসেলফ কালার ব্লাইন্ড বিকজ দ্য জিন ইজ রিসেসিভ, কারণ এটা রিসেসিভ জিন, দুটাই যদি খারাপ হয় তাহলেই হবে। কিন্তু ডটার কখন কালার ব্লাইন্ড হবে স্যার? ডটার যদি মাও কালার ব্লাইন্ড হয়, যদি মাও ক্যারিয়ার হয়, এই যে মাদার ক্যারিয়ার আর বাবাও যদি কালার ব্লাইন্ড হয়, তাহলেই তো ডটারের মধ্যে দুজনের থেকেই এক্সি এক্সি আসার চান্স আছে, হ্যাঁ কি না? তখনই ডটার হচ্ছে কালার ব্লাইন্ড হবে। একটা এক্সি আসলো বাবার থেকে কারণ বাবার হচ্ছে কালার ব্লাইন্ড, আর একটা এক্সি আসলো মায়ের থেকে কারণ মা হচ্ছে ক্যারিয়ার, বুঝলো তো? বাবা হচ্ছে কালার ব্লাইন্ড ফাদার, কালার ব্লাইন্ড ফাদার মানে কি হলো? এক্স সি ওয়াই হলো, হ্যাঁ কি না? আর মাদার ক্যারিয়ার মানে কি এক্স সি প্লাস আর এক্স সি হলো। চান্স কি? বাবার থেকেও এক্সিটা আসলো, মায়ের থেকেও এক্সিটা আসলো, এক্সি হয়ে ফিমেলটা কালার ব্লাইন্ড হয়ে গেল, বুঝা গেল? সন কখন কালার ব্লাইন্ড হবে, ডটার কখন কালার ব্লাইন্ড হবে, এগুলো রুলস মনে রেখো, এগুলো পেডিগ্রিতে লাগবে। আচ্ছা, তাহলে আজকের লাস্ট টপিক হচ্ছে আমাদের কি বলতো? হেমোফিলিয়া। হচ্ছে কেন? আচ্ছা, না। তাহলে হিমোফিলিয়া, তোমরা হিমোফিলিয়াও দেখো লেখা আছে সেক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, মানে একদম সেম টু সেম কালার ব্লাইন্ডের মতনই প্যাটার্ন হবে, তাই তোমাকে চিন্তা করতে হবে না। তো এটার নর্মাল জিনটা লিখে রাখো এক্স এইচ প্লাস, ডিফেক্টেড জিনটা হচ্ছে এক্স এইচ, পাশে এটাও লিখে রাখো এক্স এইচ প্লাস, মানে নর্মালটাই হচ্ছে ডমিনেন্ট
আর ডিফেক্টেডটা হচ্ছে তোমার রিসিসিভ। তার নিচে এক্সট্রা ইনফরমেশন, এই যে এটাও লিখে রাখো, হিমোফিলিয়া এ, এই যে হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8, আর তার নিচে লিখবা হচ্ছে হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9। বি ফ্যাক্টর 9, এইটাও লিখে রাখবা। আমার স্কুলে তো পড়াইছি। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো বুঝতে পারবো আরো ভালো। তাহলে ব্যাপারটা দেখো, হিমোফিলিয়ার কেসটা আগে দেখো। হিমোফিলিয়ার কেসটা হচ্ছে তোমাকে আগে এই এই ব্যাপারটা দেখতে হবে যে আমাদের যখন কোথাও কেটে যায়, ধরে নাও আমাদের মনে করো হাতে কোথাও এই জায়গাটা মনে করো কেটে গেল, হ্যাঁ, কেটে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ব্লাডটা শুকায় যায় আর ব্লাড পড়া বন্ধ হয়ে যায়, হ্যাঁ কি না, যেটাকে বলে ব্লাড ক্লট। এবার ব্লাড ক্লট শুরু হয় কিভাবে, এরকম ক্যাসকেড রিয়াকশন হয়। ব্লাডের মধ্যে কিছু প্রোটিন থাকে, 11 এ হয়ে যায়, এ হওয়া মানে অ্যাক্টিভ হয়ে গেল, সে আবার সরি 12 এ হয়ে যায়, সে আবার 11 কে অ্যাক্টিভ করে, সে আবার 9 কে অ্যাক্টিভ করে, তারপরে 9 আবার 10 কে অ্যাক্টিভ করে, বুঝলো তো, ওই দিক থেকে আবার 7 অ্যাক্টিভ হচ্ছে, তারপরে 9 আর 7 মিলে এই যে 10 অ্যাক্টিভ হলো, 10 এদিকে অ্যাক্টিভ হয়ে 10 কি করে, প্রোথ্রম্বিন বলে একটা প্রোটিন আছে, ওটাকে থ্রম্বিনে কনভার্ট করে, বুঝলা। তো থ্রম্বিন এখন আবার কি করে, ফাইব্রিনোজেন বলে কিছু মনোমার হয়, মনোমার, সেটাকে বাইন্ড করে ফাইব্রিন পলিমার বানায়, এরকম ফাইব্রিনের পলিমার বানায়, বুঝলা তো। এগুলো হচ্ছে মনোমার, মনোমার দিয়ে জোড়া লাগিয়ে পলিমার বানিয়ে দিল। তো এই পলিমার গুলো এখানে আটকে যায়, থ্রেডের মতো এরকম নেটওয়ার্ক বানিয়ে দেয়, আর এইখানে সব ডেড আরবিসি ডব্লিউবিসি জমে এই জায়গাটা প্লাগ হয়ে এই জায়গাটা বন্ধ করে দেয়, আর তখন ব্লাড বেরোনো বন্ধ হয়। কি বোঝা গেল? তো ভাবো তো, এখানে যদি কোনো রকম ভাবে ফ্যাক্টর 9টা কাজ না করে, বা ফ্যাক্টর 8টা মনে করো কাজ না করে, ফ্যাক্টর 8টা কোথায় গেল, এই যে ফ্যাক্টর 8 যদি কাজ না করে, তাহলে তোমার এক এর পরের থেকে এই গোটা চেনটাই ব্রেক হয়ে যাবে, হ্যাঁ কি না। চেনটা ব্রেক হয়ে গেলে ফাইব্রিনোজেনও ফাইব্রিনে কনভার্ট হতে পারবে না, মনোমার থেকে পলিমারও হবে না, ব্লাড বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে আমি মেন ফোকাস করব হচ্ছে ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 8-এ। কোন কোন ফ্যাক্টর? ফ্যাক্টর ফ্যাক্টর 9, হ্যাঁ, আর ফ্যাক্টর 8-এ আমি বেশি ফোকাস করব। এই ফ্যাক্টর গুলো প্রোটিন, বুঝা গেল। আর প্রোটিন কি থেকে আসে? জিন থেকে, মানে হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা কোথা থেকে আসলো? জিন থেকে আসলো। তো কোনোভাবে ফ্যাক্টর 9-এর জিন যদি খারাপ হয়ে যায়, তাহলে হয়ে যাবে হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 8-এর জিনটা যদি খারাপ হয়ে যায়, তাহলে হয়ে যাবে হিমোফিলিয়া বি। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এইটাই হচ্ছে। তো তোমাকে আমি হিমোফিলিয়া এ বি এর ফ্যাক্টর গুলো বলে দিলাম, কিন্তু তুমি জিন একটাই ধরে চলবা। নর্মাল জিনটা হচ্ছে XH+, যেটা ডমিনেন্ট, আর খারাপ জিনটা হচ্ছে XH, যেটা হচ্ছে রিসিসিভ। কি পারবা তো? তাহলে আহ এই যে দেখো, এখানে লেখা আছে যে এটা একটা সেক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। ইন দিস কেস এ সিঙ্গল প্রোটিন, এই যে সিঙ্গল প্রোটিন দ্যাট ইজ এ পার্ট অফ ক্যাসকেড অফ প্রোটিন ইনভলভড ইন দ্য ক্লটিং অফ ব্লাড ইজ এফেক্টেড। একটা প্রোটিন আইদার ফ্যাক্টর 9 অর ফ্যাক্টর 8, তার জন্য কি হবে, সিম্পল কাট উইল রেজাল্ট ইন নন স্টপ ব্লিডিং, ব্লিডিং হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এখানেও প্যাটার্ন এই একই, হেটেরোজাইগাস ফিমেল মানে ক্যারিয়ার থেকে কি 50% বাচ্চার 50% সান ডিজিজ হবে, তাই কি না। আর এখানে যদি ডটারকে হতে হয়, তাহলে মাকেও ক্যারিয়ার হতে হবে, মাকেও ক্যারিয়ার হতে হবে, আর বাবাকে কি হতে হবে, হিমোফিলিক হতে হবে, তাহলেই ডটারের মধ্যে কি হয়ে যাবে, ডিজিজটা হয়ে যাবে। তাহলে এটা দিয়ে একটা কেস করি, চলো এটা দিয়ে একটা করি। মনে করো আমি তোমাকে বললাম একটা নর্মাল ফিমেল, এবার একটু অন্যরকম দিচ্ছি, নর্মাল ফিমেল, ওর সাথে হিমোফিলিক হিমোফিলিক মেলের বিয়ে হলো, হ্যাঁ, তাহলে ওদের কত পার্সেন্ট মেয়ে হিমোফিলিয়া হবে, কত পার্সেন্ট ছেলে হিমোফিলিয়া হবে, ওটা সেপারেটলি বের করবো। তাহলে নর্মাল ফিমেল মানে কি XX, আর উপরে কি হবে, H+ হবে, তাই তো, ওটাই নর্মাল।
আর মেল হলে কি এক্স ওয়াই, কিন্তু ওর হিমোফিলিয়া আছে, তার মানে ওর এক্স ক্রোমোজোমটা খারাপ, এইচ আছে। তাহলে গ্যামেট বানাও, এইদিকে এক্স এইচ প্লাস, এইদিকে এক্স এইচ প্লাস, এইদিকে এক্স এইচ, আর এইদিকে ওয়াই। এদিক থেকে এটা এটা, তাহলে এক্স এক্স একটাতে এইচ প্লাস একটাতে এইচ, এইদিকে এক্স এইচ প্লাস এইদিকে ওয়াই, এই দিক থেকে এক্স এইচ প্লাস এই দিক থেকে এক্স এইচ, আর এই দিক থেকে এক্স এইচ প্লাস আর ওয়াই। তাহলে দেখো এক্স এক্স তার মানে ফিমেল, তাই তো? ফিমেল, কিন্তু এখানে একটা ভালো একটা খারাপ, তাহলে এ কি হয়ে গেল? ক্যারিয়ার। ইয়েস অর নো? এবার এটা দেখো কি মেল, এবার এখানে ভালো জিনটা এক্স এইচ আছে, তার মানে নর্মাল। ইয়েস অর নো? এটাও কি দেখো ফিমেল, দুটোই এক্স ক্রোমোজোম, তার মানে ফিমেল, কিন্তু একটা খারাপ একটা ভালো, তার মানে এ কি হয়ে গেল? ক্যারিয়ার। আর এইখানে দেখো এটা হচ্ছে মেল, কিন্তু এই মেলের একটা এক্স ক্রোমোজোমে ভালো জিন, তার মানে এই কি হয়ে গেল? নর্মাল। তাই তো? বোঝা গেল? তার মানে একটা বাচ্চারও হিমোফিলিয়া হচ্ছে না, কিন্তু মেয়েদের আর ছেলেদের প্যাটার্ন দেখো, ফিমেলদের দেখো, ফিমেলদের 100% ক্যারিয়ার হচ্ছে, ইয়েস অর নো? সবাই ক্যারিয়ার হচ্ছে। আর মেলদের দেখো 100% নর্মাল হচ্ছে, ইয়েস অর নো? আর যদি গোটা চাইল্ডের বলো, তাহলে 50% ফিমেলরা হচ্ছে তোমার ক্যারিয়ার, আর 50% মেলরা হচ্ছে নর্মাল। তোমাকে এগুলো চেঞ্জ করেও দিয়ে দিতে পারি। হয়ে গেল? চলো, হিমোফিলিয়ার হিমোফিলিয়া তাহলে ডান। এর পরের দিন আমরা সিকল সেল অ্যানিমিয়া করবো।